হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমাদের এসএসসি 26 এর টেস্ট প্রিপারেশন ও রিকভারি কোর্সের কেমিস্ট্রির প্রথম ক্লাস। এই ক্লাসটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির তৃতীয় অধ্যায় পদার্থবিজ্ঞান চ্যাপ্টারটির উপর। আর আমি তোমাদের সাথে থাকছি আব্দুল্লাহ, পড়াশোনা করছি বুটেক্সে। আচ্ছা, কেমিস্ট্রি সাবজেক্টটা কিন্তু অত কঠিন না যতটা কঠিন স্টুডেন্টরা মনে করে, যদি আমাদের বেসিকটা ক্লিয়ার থাকে। ঠিক আছে, তো এই ক্লাসে আমরা এমন কিছু বেসিক পড়বো যেগুলো এক্সামে কিন্তু ডিরেক্ট আসবে না, কিন্তু এগুলো ছাড়া তুমি কিন্তু এক্সামে অ্যান্সার করতে পারবে না। ঠিক আছে, তোমাদের সঙ্গে আমার প্রতি অনুরোধ রইল যে ক্লাসটি মনোযোগ দিয়ে করবে আর প্রতিটি লাইন নোট ডাউন করবে। ঠিক আছে, তো খাতা কলম নিয়ে বসো, একটু চিল মোডে থাকো। আমরা কিন্তু টি-20 খেলবো, আমরা ওডিআই খেলবো। আমরা একটু আস্তে আস্তে খেলবো, বেসিক ডেভেলপমেন্ট করবো, একদম প্রো লেভেলে চলে যাবো। ঠিক আছে, আমাদের টি-20 খেলার দরকার নেই, আমরা ওডিআই খেলবো। চলো শুরু করি। তো দেখো, আজকে যা যা পড়ানো হবে, ঠিক আছে, সবগুলো টপিক আমরা এক নজরে দেখে নিই। ঠিক আছে, এখানে কিন্তু আমি অনেকগুলো টপিক লিখি নেই যেগুলো আমি পড়াবো, এখানে লেখা নাই। ওগুলো কাদের জন্য? যারা সম্পূর্ণ ক্লাস করবে তার জন্য সারপ্রাইজ রইলো। ঠিক আছে, এখন দেখো, এখন অনেকে আসো যে এই টপিকগুলো চিনো, এদের সম্পর্কে জানো। তোমাদের কি হবে, তোমরা এই যদি ক্লাসটি করো তাহলে এগুলো সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা হয়ে যাবে, একদম ক্লিয়ার ধারণা। ঠিক আছে, আর যারা এগুলো সম্পর্কে জানো না, কিছুই জানো না, তোমরা জাস্ট চিল থাকো, চিল থাকো, ব্যস্ত থাকো, খাতা কলম নিয়ে বসো, নোট ডাউন করো, যা বলি ফলো করো। এরপরে ক্লাসের পরে দেখো তোমার কোনো কোশ্চেন থাকে কিনা। তো চলো শুরু করি আমরা। আচ্ছা দেখো, শুরুতেই আমি তোমাদেরকে একটু সরি বলে নিচ্ছি, আমার ভয়েসের অবস্থা তেমন ভালো না, আমার সর্দি কাশি, তো এই ক্লাসটিতে আমার ভয়েস কোয়ালিটি একটু ডাউন খাবে। ঠিক আছে, আচ্ছা দেখো, মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ। আচ্ছা, মৌলিক জিনিসটাতে পরে আসতেছি, পদার্থ জিনিসটা দেখি। আচ্ছা, পদার্থ, পদার্থ তো আমরা চিনি না যে এই পৃথিবীতে ম্যাক্সিমাম জিনিসই কি পদার্থ। তুমি একটা পদার্থ, আমি একটা পদার্থ, এই বোর্ডটা একটা পদার্থ। তো পৃথিবীতে ম্যাক্সিমাম জিনিসই কিন্তু আমরা আশেপাশে যা দেখতেছি সবগুলো কিন্তু পদার্থের আন্ডারে পড়তেছে। কথা হচ্ছে, সামনে যে একটা নাম লাগাইছে মৌলিক, এটাই ঘাপলাটা করলো, এটাই কি ঘাপলাটা করলো যে মৌলিক জিনিসটা কি এখন বুঝতেছি না। ঠিক আছে, এখন দেখো আমরা সংজ্ঞাটা দেখি। সংজ্ঞা কি বলতে দেখি তো, মৌলিক পদার্থ হলো সেই পদার্থ যে রাসায়নিকভাবে অবিভাজ্য। ঠিক আছে, আচ্ছা ভাই এটা কি বললেন, এত কঠিন ভাষা, এত কঠিন ভাষা তো ভাই বুঝি না। ঠিক আছে, তো এত কঠিন ভাষা যদি বুঝি না, একটু সহজ ভাষায় বুঝি। যাকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলা হয় মৌলিক পদার্থ। অর্থাৎ এমন একটা পদার্থ যাকে তুমি যতবারই ভাঙো সেই পদার্থটাকেই ব্যাক পাবা। ঠিক আছে, এখনো বুঝতেছো না? তো একটু দেখো, একটু ডেমনস্ট্রেশন করি। দেখো, ধর একটা পদার্থ নিলাম, ঠিক আছে, একটা বড় পদার্থ নিলাম, আমি ওকে ভাঙলাম, চিন্তা করলাম যে একটু ভাঙি, ভাঙতে ইচ্ছা করতেছে, মন চাইতেছে ভাঙি, তো ভাঙলাম, ভাঙে অনেকগুলা গুড়া গুড়া টুকরা করলাম। ঠিক আছে, অনেকগুলা টুকরায় বিভক্ত করলাম, দেখলাম যে ওকে ব্যাগ পাইতেছি। পরে আমি বললাম যে ভাই কাহিনী কি, ওরে ব্যাগ পাইলাম, আমি কি অন্য কিছু পাবো না? এরপরে দেখি আমি আমি কি করলাম, দেখি ভিতরে হয়তো অন্য কিছু থাকতে পারে, তা আমি আরো ভাঙলাম, আরো ছোট ছোট টুকরা করলাম, আরো ছোট ছোট টুকরা করলাম, টুকরা করলাম, টুকরা করে দেখি যে কি রে ভাই, এখনো দেখি ওরেই পাই, অন্য কোনো পদার্থ পাইতেছি না, ওরেই পাইতেছি। কাহিনী কি? আমার আরো কিউরিওসিটি জাগলো যে ভাই কি কাহিনী কি। তখন আমি এটা আরো ছোট ছোট করি, আরো ছোট ছোট করার পরে দেখি যে ওরেই ব্যাক পাইতেছি। তো এটাই মেন করতেছে যে মৌলিক পদার্থ। তো মেনলি তোমরা যারা প্রথম লাইনটা বুঝতেছো না, যে মৌলিক পদার্থ হলো ওই পদার্থ যারা রাসায়নিকভাবে অবিভাজ্য। মেনলি বুঝছে তাকে তুমি যতই রাসায়নিকভাবে বিভাজ্য করো সেটা অবিভাজ্য, অর্থাৎ তাকেই ব্যাক পাবা। ঠিক আছে, তো এটা যদি তোমাদের মনে রাখতে কঠিন হয়, তোমরা এই জায়গাটা মনে রাখবা যে মৌলিক পদার্থ হচ্ছে সেই পদার্থ যাকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। ঠিক আছে, তো এক্সাম্পল কি, এক্সাম্পল কি, এক্সাম্পল ধরো সোডিয়াম, অক্সিজেন, পটাশিয়াম, এই ধরনের জিনিসপাতিগুলো হচ্ছে আমাদের কি মৌলিক পদার্থ। এখন দেখো, এখন কত হয়েছে ভাই, এখনো বুঝতেছি না কাহিনী কি। ধরো যে এটা একটা সোডিয়ামের কণা, ঠিক আছে, ধরো এটা পুরো একটা সোডিয়াম। ঠিক আছে, সোডিয়ামকে আমি ভাঙছি, ভাঙার পর এগুলো সবগুলো একটা একটা সোডিয়াম, একটা একটা সোডিয়াম, একটা একটা সোডিয়াম। দেখো সবগুলো সোডিয়াম আসছে, সোডিয়াম পাইছি। এখন এই যে আরো আরো ভাঙছি, সবগুলোর মধ্যে সোডিয়াম, ভিতরে গেছি সোডিয়ামই পাইতেছি, যত ভাঙতেছি সোডিয়াম পাইতেছি। সোডিয়ামের একটা পদার্থ নিছি, ওটাকে ভাঙতেছি ভাঙতেছি, সোডিয়াম ছাড়া আর কিছুই পাইতেছি না। তার মানে ওই পদার্থটা, এই যে সোডিয়ামের এই পদার্থটা, এটা কি একটা মৌলিক পদার্থ, এটা একটা মৌলিক পদার্থ। এখন মৌলিক পদার্থ সম্পর্কে আর কি কি আমরা জানতে পারি, একটু একটু ব্রিফ করি।
একটু ব্রিফ করি, ঠিক আছে? খাতায় তুলো, জলদি খাতায় তুলো। দেখো মৌলিক পদার্থ সম্পর্কে আর যেটা জানতে পারি যে আমাদের এই মৌলিক পদার্থগুলোকে সংক্ষেপে কি বলা হয়? সংক্ষেপে বলা হয় মৌল। সংক্ষেপে মৌল বলা হয়। কি বলা হয়? মৌল, ঠিক আছে? আর আমাদের মৌল এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে 118টি। 118টি, অর্থাৎ 118টি মৌল পৃথিবীতে আছে যেগুলোকে ভাঙলে সেই পদার্থটাকেই ব্যাক পাবো। বুঝতে পারতেছো যে মানে পৃথিবীতে 118টা মৌল আছে যাদেরকে আমি যতই ভাঙি সেই মৌলটাকেই অর্থাৎ সেই পদার্থটাকে আমি ব্যাক পাবো। এই জন্য এদের একটা স্পেশাল নাম দিচ্ছি কি? মৌলিক পদার্থ। আশা করি বুঝতে পারছো। এখন মৌল আছে 118টি পৃথিবীতে, যার মধ্যে 98টি পাওয়া যায় প্রকৃতিতে। কোথায় পাওয়া যায়? প্রকৃতিতে। আর 20টি পাওয়া যায়, 20টি কোথায় তৈরি করছে? 20টি ল্যাবে তৈরি করছে। 98টি প্রকৃতিতে নরমালি পাওয়া যায়, ঠিক আছে? আমরা প্রকৃতিতে ন্যাচারালি পাইছি, যে আমরা পৃথিবীতে আসছি, জন্মগ্রহণ করছি, খুঁজে বিজ্ঞানীরা খুঁজে কয়টা পাইছে? 98টা পাইছে। আর ল্যাবে বিজ্ঞানীরা আবিষ্কার করছে হচ্ছে 20টা। 20টা আবিষ্কার করছে কোথায়? ল্যাবে। এগুলাকে একটা স্পেশাল নাম দেয়, এই 20টাকে বলা হয় কৃত্রিম। এই 20টাকে কি বলা হয়? কৃত্রিম বলা হয়। কৃত্রিম, ঠিক আছে? তো আমি যদি কৃত্রিম মৌল কয়টি বলা হয়, তো আমাদের কৃত্রিম মৌল কয়টি? 20টি। কৃত্রিম মৌল 20টি, ঠিক আছে? তো আরেকটা জিনিস এখানে জানার আছে, ওইটা কি? সেটা হচ্ছে কি আমাদের মানব দেহে 26টি মৌল রয়েছে, ঠিক আছে? বুঝছো? আশা করি বুঝছো যে কি মানে 26টি মানে কি? মানে হচ্ছে এই যে মৌল মানে কি? মৌল মানে হচ্ছে মৌলিক পদার্থ। আর মৌলিক পদার্থ মানে কি? মৌলিক পদার্থ মানে হচ্ছে সেই সকল পদার্থ যাদেরকে ভাঙলে ওই পদার্থটাকে আমি ব্যাক পাইতেছি, মানে কি? সে হচ্ছে মৌলিক পদার্থ। আর মানব দেহে 26টি মৌল আছে, মানে আমাদের শরীরে এমন 26টা মৌল আছে যাদেরকে ভাঙলে, অর্থাৎ এমন 26টি পদার্থ আছে যাদেরকে ভাঙলে ওই পদার্থটা ব্যাক পাবো। তার মানে আমাদের শরীরে কয়টা মৌল আছে? 26টা মৌল আছে। তো এখন এখান থেকে কি জানলাম? আমরা মৌলিক পদার্থ জানলাম, যে মৌলিক পদার্থ কি? যাকে ভাঙলে আমি সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাবো না, অথবা যতবারই ভাঙবো তাকেই ব্যাক পাবো, ঠিক আছে? এটা হচ্ছে আমার মৌলিক পদার্থ, ওকে আমি সংক্ষেপে বলি মৌল। আর পৃথিবীতে আমাদের 118টি মৌল রয়েছে, যার মধ্যে 98টি আমরা প্রকৃতিতে ন্যাচারালি পাই। বিজ্ঞানীরা খুঁজছে, ন্যাচারালি খুঁজে 98টা পাইছে। আর 20টা বিজ্ঞানীরা কোথায় তৈরি করছে? ল্যাবে তৈরি করছে। তারপরে এই ল্যাবে তৈরি করা মৌলগুলোকে বলা হয় কৃত্রিম মৌল। এগুলা কি বলা হয়? কৃত্রিম মৌল। আর মানব দেহে 26টি মৌল রয়েছে। মানব দেহে কয়টি মৌল রয়েছে? 26টি মৌল রয়েছে। এই ছিল মৌলিক পদার্থ নিয়ে আমাদের আলোচনা। তো আশা করি বুঝতে পারছো যে মৌলিক পদার্থ কি। আশা করি মৌলিক পদার্থ নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো কি মৌলিক পদার্থ? আশা করি বুঝতে পারছো। তো চলো পরের টপিকে যাই। যৌগিক পদার্থ। দেখ নতুন একটা পদার্থ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে যৌগিক পদার্থ। মাত্র জানলাম মৌলিক পদার্থ। এখন যৌগিক পদার্থের নামটার মধ্যে একটু দেখো, যৌগিক নামটা শুনে একটু মনে হচ্ছে না যোগ হয়েছে, মানে কিছুর সাথে একটা যুক্ত হয়েছে, যৌগিক, ঠিক আছে? এখন দেখি তো সংখ্যাটা কি বলে। যৌগিক পদার্থ হলো সেই পদার্থ যা দুই বা ততোধিক বিভিন্ন মৌলিক পদার্থ রাসায়নিকভাবে যুক্ত হয়ে গঠিত হয়। অর্থাৎ আমরা যে একটু আগে পড়ছি মৌলিক পদার্থ সম্পর্কে, অর্থাৎ যাকে ভাঙলে সেই পদার্থটাকে ব্যাক পাইতেছি, সেই মৌলিক পদার্থগুলা পরস্পর যুক্ত হয়ে আমার কি গঠন করে? যৌগিক পদার্থ গঠন করে। অর্থাৎ একের অধিক, দেখো একাধিক, দেখো যৌগিক পদার্থকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। অর্থাৎ তোমার একটা যৌগিক পদার্থ গঠন হইতে একাধিক মৌলিক পদার্থ লাগে, ঠিক আছে? অর্থাৎ আমি একটা ওই পদার্থটাকে যদি ভাঙি একাধিক মৌলিক পদার্থ পাবো। যদি আবারও ডেমনস্ট্রেট করার ট্রাই করি, দেখো একটা পদার্থ নিলাম, ঠিক আছে? একটা পদার্থ নিলাম, তারে আমি ভাঙলাম, তারে যখন আমি ভাঙছি কিছু পদার্থ পাইছি হলুদ কালার, কিছু কণা আবার পাইছি সাদা কালার, আবার কিছু পাইছি আমার সবুজ কালার। অর্থাৎ এই যে যৌগটা, এই যে পদার্থটা, এই পদার্থটা কি হয়েছে? আমাদের একাধিক মৌলিক পদার্থ নিয়ে গঠিত। এটা প্রত্যেকে ধরো একটা মৌলিক পদার্থ, একটা হলো ইয়েলোটা হচ্ছে একটা মৌলিক পদার্থ, হোয়াইটটা একটা মৌলিক পদার্থ, গ্রিনটা একটা মৌলিক পদার্থ। একাধিক মৌলিক পদার্থ নিয়ে এই যৌগিক পদার্থটা গঠিত। তাহলে এটা ওর নাম কি হবে?
ও হবে আমাদের যৌগিক পদার্থ, ও হবে আমাদের কি যৌগিক পদার্থ। ঠিক আছে, ওকে ভাঙছি, ওকে ভাঙলে আমি একাধিক মৌলিক পদার্থ পাচ্ছি। ও একটা মৌলিক পদার্থ, হোয়াইটটা একটা মৌলিক পদার্থ, গ্রিনটা একটা মৌলিক পদার্থ। তো তা একটা যৌগে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাইতেছি, তার মানে আমার এই বড় পদার্থটা একটা কি যৌগিক পদার্থ। আশা করি বুঝতে পারছো। এখন আমি যদি বলি এক্সাম্পল কি, আমি এক্সাম্পল যদি নেই, এক্সাম্পল হচ্ছে আমাদের ধরো H2O, NH3, H2SO4। তো দেখো এখানে আমি এখন যদি NH3 কে ভাঙি, NH3 কে ভাঙি, NH3 কে ভাঙলে কি পাবো, একটা N পাবো, অর্থাৎ একটা নাইট্রোজেন পাবো, তিনটা হাইড্রোজেন পাবো। যেখানে নাইট্রোজেন নিজে একটা মৌলিক পদার্থ, হাইড্রোজেন নিজে একটা মৌলিক পদার্থ, অর্থাৎ এই অ্যামোনিয়া NH3 দুইটা মৌলিক পদার্থ নিয়ে গঠিত। বুঝতে পারছো? একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে আমাদের কি হাইড্রোজেন। আশা করি বুঝতে পারছো। সেম ভাবে আমাদের H2SO4 এর ক্ষেত্রে H2SO4 গঠিত হইতে আমার তিনটা মৌলিক পদার্থ লাগছে। কয়টা মৌলিক পদার্থ লাগছে? তিনটা মৌলিক পদার্থ লাগছে। এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরা একটা ডাটা কালেক্ট করব যে যৌগিক পদার্থ অথবা যৌগ, এগুলোকে আবার যৌগ বলতে পারি, যৌগিক পদার্থ সমূহ, যৌগ কি বলতে পারি, যৌগ যৌগ অনুপাত আকারে মৌল সজ্জিত থাকে। অর্থাৎ যৌগতে আমাদের অনুপাত আকারে মৌল সজ্জিত থাকে। ঠিক আছে, কেমন অনুপাত আকারে সজ্জিত থাকে মানে কি ভাইয়া? মানে দেখো এই যে H2SO4, আমি যদি H2SO4 एग्जांपलটা নিই, যে H2SO4, এখানে আমি যদি হাইড্রোজেন অনুপাত সালফার অনুপাত অক্সিজেন নেই, তাহলে আমার অনুপাত কি আসে? 2:1:4। অর্থাৎ দুইটা হাইড্রোজেন, একটা সালফার আর চারটা অক্সিজেন মিলে আমাদের H2SO4 যৌগটা গঠিত হয়। তো এখানে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন মৌলগুলার কিভাবে আছে? অনুপাত আকারে আছে। যেখানে দুইটা হাইড্রোজেন লাগবে, একটা সালফার লাগবে আর চারটা অক্সিজেন লাগবে আমার H2SO4 গঠিত হইতে। অর্থাৎ যৌগতে কি অনুপাত আকারে মৌলগুলো কি থাকে? সজ্জিত থাকে। ঠিক আছে, এরপরে একটা যেটা জানার বিষয় সেটা হচ্ছে কি আমাদের যৌগের ধর্ম। যৌগের ধর্ম, যৌগের ধর্ম মৌল হতে ভিন্ন। বিষয়টা কি ভাই বুঝি না, বিষয়টা কি বুঝাই বলেন একটু। দেখো আমাদের হাইড্রোজেন নরমালি হচ্ছে গ্যাসীয় আকারে থাকে। ঠিক আছে, হাইড্রোজেন নরমালি গ্যাসীয় আকারে থাকে, অক্সিজেনও গ্যাসীয় আকারে থাকে। ঠিক আছে, আর দুইজনই মিলে যে যৌগটা গঠিত করে সেটা হচ্ছে আমাদের H2O। ঠিক আছে, H2O যাকে আমরা সবাই চিনি আমাদের পানি। ঠিক আছে, আমাদের সবার বন্ধু পানি। তো নরমালি হাইড্রোজেন গ্যাসীয় আকারে থাকে, অক্সিজেনও গ্যাসীয় আকারে থাকে, কিন্তু ওরা দুইজন মিলে যখন যৌগ গঠন করে তখন H2O আমাদের হচ্ছে তরল আকারে থাকে। অর্থাৎ দেখো ওদের কিন্তু ধর্ম পরিবর্তন হয়ে গেছে। ওরা আগে ছিল কি গ্যাসীয়, ওরা যখন যৌগ গঠন করছে এখানে হাইড্রোজেনই আছে, অক্সিজেনই আছে। নরমালি যদি কমন সেন্স দিয়ে চিন্তা করো যে একটা গ্যাসীয় আর একটা গ্যাসীয় দুইজনে মিলে একটা নতুন যৌগ গঠন করছে, তো দুইজনে মিলে তো গ্যাসীয় তৈরি করার কথা না, কিন্তু ওরা যখন যৌগ গঠন করে ওরা তরল হয়ে যায়। ওরা কি হয়ে যায়? তরল হয়ে যায়। তো এটা ছিল আমাদের যৌগ নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পারছো যে যৌগ কি। যৌগ হচ্ছে যে আমাদের একাধিক মৌলিক পদার্থ নিয়ে গঠিত। ঠিক আছে, যৌগ পদার্থ কি আমাদের একাধিক মৌলিক পদার্থ নিয়ে গঠিত, যার মধ্যে একের অধিক মৌলিক পদার্থ থাকবে। যেমন ধরো H2O, NH3, H2SO4। ঠিক আছে, আর আমাদের যৌগগুলোতে কি থাকে? অনুপাত আকারে মৌলগুলা সজ্জিত থাকে। যেখানে H2SO4 দেখো এখানে আমাদের H, S আর O এই তিনটার অনুপাত হচ্ছে 2:1:4। অর্থাৎ দুইটা হাইড্রোজেন, একটা সালফার আর চারটা অক্সিজেন মিলে আমাদের H2SO4 গঠিত হয়।
আর যৌগের ধর্ম মৌল হতে ভিন্ন, ঠিক আছে? যে আমাদের হাইড্রোজেন আর অক্সিজেন নরমালি গ্যাসীয় আকারে থাকে, কিন্তু তারা দুজনে মিলে যে যৌগটা গঠিত করে, যে আমাদের H2O পানি, সেটা কি হয়ে যায়? তরল আকারে হয়ে যায়, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো যৌগ নিয়ে আমাদের এই আলোচনা। তো পরের টপিকে যাই। আচ্ছা দেখো, পরমাণু। পরমাণু হলো কি? পরমাণু কি? এখানে আইসক্রিম আছে। ও, আইসক্রিম চলে আসছে। অনেক গরম পড়তেছে, আমরা এখন আইসক্রিম খাবো, শরীর ঠান্ডা করবো, ঠিক আছে? আচ্ছা, আইসক্রিম ব্যাপার পরে আসতেছি। এখন দেখো, পরমাণু। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এতটুকু পর্যন্ত স্টুডেন্টরা মনে রাখে। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা যে কত ইম্পর্টেন্ট আমি বলে বুঝাইতে পারবো না। এখানে স্টুডেন্টরা কতটুকু মনে রাখে? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এতটুকু পর্যন্ত মনে রেখা স্টুডেন্ট আটকে যায়। এরপরে যে আরেকটা পার্ট আছে, যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে, এটা ভুলা যায়। যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। তো তোমাদের এটা ভুললে চলবে না। তোমরা হচ্ছে কার স্টুডেন্ট? তোমরা আব্দুল্লাহ ভাইয়ের স্টুডেন্ট, তো তোমাদেরকে এটা ভুললে চলবে না। তোমরা কি করতে হবে? এই পুরো সংখ্যাটা মনে রাখবা যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, এখানে একটা কমা দিতে পারো, যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে। বিষয়টা বুঝো। দেখো, আমি একটা মৌলিক পদার্থ নিব। ঠিক আছে? আমি একটা মৌলিক পদার্থ নিলাম, যাকে আমি এখন ভাঙবো। ভাইয়া ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করবো। এটা ভাঙলাম, আরো ভাঙছি, আরো ভাঙে ডট 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 ডট, মানে একদম ছোট ছোট করে করছি, আরো ভাঙছি, যেটা তুমি এখন হয়তো দেখতেছো না, হয়তো একটু করে দেখতেছো। আমি যদি আমার পেনের আরো ছোট করি, দেখবাও না, ঠিক আছে? এই অবস্থা কাহিনী। তো এটা হচ্ছে আমরা একটা পদার্থকে ভাঙতে একদম স্মলেস্টটা বের করছি, একদম স্মলেস্ট। ওই যে স্মলেস্ট, যেটা আমরা খালি চোখে দেখবো না। আমরা কিসে দেখবো? এটা হয়তো কোনো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পাবো, আমরা খালি চোখে এটা দেখতেও পাবো না। ওই কণাটা আমরা খালি চোখে দেখতেও পাবো না। ওই স্মলেস্ট কণাটার নাম দিছে আমরা পরমাণু। বিষয়টা বুঝছো? আমরা ভাঙতে এত নিচু, এত ক্ষুদ্র করছি, যেটা আমরা খালি চোখে আমরা যদি দেখি, এখানে তো কিছু নাই, কিন্তু এখানে অনেকগুলো কণা আছে যেটা অনেক ক্ষুদ্রতর। এই ক্ষুদ্রতর কণাটার নাম দিছে কি? আমাদের পরমাণু। অর্থাৎ এর চেয়ে বেশি ভাঙা পসিবল না। অর্থাৎ আমি পরমাণু একটা মৌলিক পদার্থকে, অর্থাৎ একটা মৌলকে ভাঙতে এর চেয়ে ছোট করা আমার পসিবল না। সবচেয়ে ছোটটা হচ্ছে আমাদের কি? পরমাণু। এখন যে জিনিসটা সবাই কনফিউজড হয় তোমরা, সেটা হচ্ছে কি? পরমাণু আর মৌলকে আলাদা করে ফেলো, একেবারে আলাদা করে ফেলো। আলাদা করাটা ভালো, কিন্তু একেবারে আলাদা করে ফেলো। এখন দেখো, পরমাণুটা কার থেকে পাইছি? পরমাণুটা মৌল থেকে পাইছি না? মৌলকে ভাঙেই তো পরমাণু পাইছি। পরমাণু কি আসমান থেকে আসছে? পরমাণু তো আসমান থেকে আসে নাই। মৌলকে ভাঙছি, ভাঙে পরমাণু পাইছি। এই যে পরের পার্টটা, এটাই বুঝাচ্ছে যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে। অর্থাৎ যে পরমাণুটা আমরা পাইছি, এই পরমাণুটা এই পদার্থের গুণাগুণটাই শো করবে না। অর্থাৎ সবার লাস্টে যে ক্ষুদ্র পরমাণুটা পাইছি, ও কি এই পদার্থটারই গুণাগুণ শো করবে কিনা? করবে অবশ্যই। তো এই জিনিসটা বুঝতে হবে। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। বুঝতে হবে, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা মানে ও মৌলিক পদার্থের অংশ, যার মধ্যে মৌলের গুণাগুণ বিদ্যমান। অর্থাৎ এই পুরো মৌলটা যেই গুণাগুণ শো করবে, ওই ক্ষুদ্র কণাটাও সেই গুণাগুণ শো করবে। বুঝতে হবে, এই পুরা পদার্থটা যে গুণাগুণ শো করবে, ওই ক্ষুদ্র সবচেয়ে ছোট কণা পরমাণু সেম গুণাগুণ শো করবে। তো সেম লজিক আমাদের একটা সোডিয়াম যদি নেই, একটা সোডিয়াম ধাতু নিয়ে আমি যদি ভাঙতে থাকি, ভাঙে ও যে পরমাণুটা পাবো, সেই পরমাণুটাকে আমাদের কি? সোডিয়ামের পরমাণু নাম দিলাম। সোডিয়ামের পরমাণু। আচ্ছা, এটা ভালো কথা, সোডিয়ামের পরমাণু নাম দিছি, কিন্তু সবসময় কি সোডিয়ামের পরমাণু এইভাবে বলবো? তো ওইটাকে আলটিমেটলি সোডিয়ামই বলা যায়, ঠিক আছে? তো একইভাবে আমার যদি অক্সিজেনের ক্ষেত্রেও পরমাণু নেই, তো এটা অক্সিজেনেরই পরমাণু, ঠিক আছে? তার মানে ওই পরমাণুটার মধ্যে অক্সিজেনের গুণাগুণ বিদ্যমান।
বুঝতে পারতেছো? এটা একটা মৌল, ওইটা একটা পরমাণু, কিন্তু ও অক্সিজেনের প্রপার্টিজ শো করবে। আশা করি বুঝতে পারছো। এখন আমি এই আইসক্রিমটা কেন আনছি সেটা একটু বলি। যে এটা ধরো একটা ভ্যানিলা আইসক্রিম, ঠিক আছে, এটা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম, ঠিক আছে, ভ্যানিলা ফ্লেভার, ভালো কথা বুঝলাম ভাইয়া। তো কি বলতে চাইতেছেন? এখন পুরোটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। আমি যদি এর একটা ছোট্ট একটা বিন্দু নিই, একদম স্মলেস্ট পার্টিকেলটা নিই, ওইটা কি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমের পার্ট না? ওটাকেও আমি কি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমই বলবো না? বলবো কি না? তাহলে তোমরা যে কনফিউজড হও যে পরমাণু আর মৌলের মধ্যে, তোমরা যে অনেক বেশি কনফিউজড হও যে দুইটাকে একদম আলাদা করে ফেলা, একদম আলাদা করা চলবে না। দুইজনই কিন্তু একে অপরের পার্ট, মৌলের পার্ট। পরমাণু কিন্তু মৌলেরই একটা অংশ, সবচেয়ে ছোট্ট অংশ। তাহলে আমাদের কি সোডিয়ামের পরমাণু বললে যে সোডিয়াম মিন করা, এই জিনিসটাতে কিন্তু কনফিউজড হওয়া আমাদের চলবে না। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এখন আমরা দেখবো যে আমাদের পরমাণু কি দিয়ে গঠিত, ঠিক আছে? পরমাণু আমাদের, দেখো পরমাণু, গলার অবস্থা বেশি বাজে অবস্থা, একদম বাজে অবস্থা। দেখো পরমাণু আমাদের তিনটা জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে নিউট্রন। তোমার কাছে একটু আমি দেখাই বিষয়টা কেমন। বিষয়টা হচ্ছে কেমন, আমি একটু শো করি। দেখো এই যে কেন্দ্রে হচ্ছে আমাদের প্রোটন আর নিউট্রন থাকে, ঠিক আছে? প্রোটন আর নিউট্রন কেন্দ্রে থাকে। এটা হচ্ছে একটা পরমাণু, এটা একটা পরমাণু, ধরো যে এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু। ওই যে আমরা একটা ক্ষুদ্র পার্টিকেল নিয়েছিলাম না, আমাদের একদম ক্ষুদ্র যে পার্টিকেলটা নিয়েছিলাম সেটা একটা, ধরো যে এটা আমি একটু জুম করছি, ঠিক আছে? ওই যে একটা ক্ষুদ্র পার্টিকেল, এই ক্ষুদ্র পার্টিকেলটাকে আমি একটু জুম করছি আমরা, বা হচ্ছে কি আমাদের ইয়াতে দেখছি, কি বলে, অনুবীক্ষণ যন্ত্রতে আমরা দেখলাম যে মাঝখানে কেন্দ্রে, ওই পরমাণুর কেন্দ্রে হচ্ছে প্রোটন আর নিউট্রন থাকে, আর কেন্দ্রের চারিদিকে হচ্ছে ইলেকট্রন ঘুরতে থাকে। কেন্দ্রের চারিদিকে কি ঘুরতে থাকে? ইলেকট্রন ঘুরতে থাকে। তার মানে আমাদের একটা পরমাণু কি নিয়ে গঠিত? আমাদের একটা পরমাণু প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এই তিনটা জিনিস নিয়ে গঠিত, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা বিস্তারিত সামনের ক্লাস আরো জানবো, ঠিক আছে? এখন দেখো বিষয়টা বুঝছো যে মূলত আমরা কি পড়ছি? আমরা পড়ছি, দেখো পরমাণু হলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। আমি একটা পদার্থকে ভাঙছি, ভাঙে একদম ক্ষুদ্রতম কণা বের করছি, ওই ক্ষুদ্রতম কণাটার একটা নাম দিছি পরমাণু। বুঝতে পারছো? ওই ক্ষুদ্রতম কণার একটা নাম দিছি কি? পরমাণু। আর ওই পরমাণুটাকে আমি জুম করছি, ওই পরমাণুটা জুম করছি, আর আমি এটা দেখতে পাইতেছি যে মাঝখানে আছে আমাদের প্রোটন আর নিউট্রন, আর চারিদিকে আছে আমাদের ইলেকট্রন। আশা করি বুঝতে পারছো বিষয়টা, বুঝতে পারছো কোথা থেকে কোথায় আসছি? তো এই যে পরমাণু, বিষয়টা তোমার আরেকবার ক্লিয়ার করি যে মৌলকে আমি ভাঙছি, হ্যাঁ, মৌল ভাঙা একদম ক্ষুদ্রতম কণা পাইছি পরমাণু। ফ্লোচারটা একটু বুঝো। মৌলকে ভাঙা কি পাইছি? ক্ষুদ্রতম কণা পাইছি পরমাণু। আর পরমাণুকে আমি জুম করছি, পরমাণুটাকে আমি জুম করছি, ছোট যে কণাটা ওটাকে আমি জুম করছি। জুম করলে দেখতে পাইতেছি এখানে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন আছে। কে আছে? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন আছে, ঠিক আছে? এই তিনজনকে আমরা পাইছি। তো এখন এই জিনিসটা জানার রিজনটা কি? এই জিনিসটা জানার রিজন হচ্ছে এই যে এখানে প্রোটনটা দেখতে পাইতেছো। আচ্ছা এটা বলি যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো কিন্তু সংখ্যা আকারে থাকে, অর্থাৎ এক এক পরমাণুতে, এক এক পদার্থের পরমাণুতে, অর্থাৎ এক এক মৌলিক পদার্থের পরমাণুতে এক একটা পরিমাণ থাকে। ধরো যে হাইড্রোজেনের প্রোটন হচ্ছে 1, ঠিক আছে? হিলিয়ামের প্রোটন হচ্ছে 2টা, ঠিক আছে? অক্সিজেনের প্রোটন হচ্ছে আমাদের 8টা। এরকম যে এক একটা মৌলের পরমাণুতে এক এক পরিমাণ প্রোটনের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা, নিউট্রনের সংখ্যা থাকে। তোরা কি আকারে থাকে? সংখ্যা আকারে থাকে। অর্থাৎ এই যে কেন্দ্রে আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন গুলো কি আকারে থাকে? সংখ্যা আকারে থাকে। অর্থাৎ ও 10টা থাকবে, ও 5টা থাকবে, 6টা থাকবে, এরকম সংখ্যা আকারে থাকবে, ঠিক আছে? তো এই প্রোটনটাকে আমরা একটি স্পেশাল নাম দিই, সেটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা।
পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কাকে বলে? পারমাণবিক সংখ্যা কাকে বলে? যদি আমরা বলি যে পারমাণবিক সংখ্যা কাকে বলে, পারমাণবিক সংখ্যা কাকে বলে? মৌলের পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যা বলে। আশা করি তুমি ফ্লোচার্টটা এখন ধরতে পারছো। ফ্লোচার্টটা একটু বুঝো। প্রথমে আমরা একটা পদার্থ নিছি, পদার্থটারে ভাঙা 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 একদম ক্ষুদ্রতম কণা বের করছি। ওই ক্ষুদ্রতম কণাটার নাম দিছি আমরা কি? পরমাণু। এতটুকু পর্যন্ত বুঝছো? আরেকটা জিনিস বলছি যে ওই পরমাণুর মধ্যে মৌলের গুণাগুণ বিদ্যমান, অর্থাৎ ওই পার্টটা কিন্তু আমাদের সোডিয়ামের একটা পার্ট। ওই ছোট কণাটা, ওই পরমাণুটা আমার অক্সিজেনেরই একটা কণা। তো ওকে আমি অক্সিজেনের সাথেই তুলনা করবো, ওকে আমি অক্সিজেন হিসেবেই গণ্য করব। বুঝতে পারতেছো? ওকে আমি অক্সিজেন হিসেবেই গণ্য করব। জাস্ট একটা স্পেশাল নাম দিচ্ছি যে মানে অক্সিজেনের পরমাণু, সোডিয়ামের পরমাণু, কিন্তু ওকে আমি আলটিমেটলি সোডিয়াম হিসেবেই গণ্য করব। ওকে আলটিমেটলি অক্সিজেন হিসেবেই কি করব? গণ্য করব। দেখো এরপরে কি করছি, ওই যে পরমাণুটা, ওই পরমাণুটা জুম করছি আর ভিতরে দেখতে পারতেছি কি ইলেকট্রন আছে, প্রোটন আছে আর নিউট্রন আছে। যেখানে প্রোটন আর নিউট্রন হচ্ছে কি আমাদের কেন্দ্রে থাকবে, আর ইলেকট্রন ওদের কেন্দ্রকে ঘিরা চারদিকে ঘুরতে থাকে। ইলেকট্রন কেন্দ্র ঘিরা চারদিকে কি করতে থাকে? ঘুরতে থাকে। অর্থাৎ প্রোটন আর নিউট্রনকে ঘিরা ঘুরতে থাকে। আর আরেকটা কি বললাম যে আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরা কি আকারে থাকে? সংখ্যা আকারে থাকে। অর্থাৎ ইলেকট্রন থাকবে 10টা 5টা এরকম সংখ্যা আকারে থাকবে, প্রোটন এরকম সংখ্যা আকারে থাকবে, নিউট্রন কি সংখ্যা আকারে থাকবে। এই যে আমাদের প্রোটনের সংখ্যা, এই প্রোটনের সংখ্যাটাকে স্পেশাল একটা নাম দিছি, সেটা হচ্ছে আমাদের কি? পারমাণবিক সংখ্যা। অর্থাৎ মৌলের পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যাকে কি বলবো আমরা? পারমাণবিক সংখ্যা বলবো। ডিফারেন্ট মৌলতে ডিফারেন্ট পরিমাণ প্রোটন সংখ্যা থাকবে। ধরো যে হাইড্রোজেনে আমাদের প্রোটন সংখ্যা আছে কয়টা? একটা, তার মানে ওই পারমাণবিক সংখ্যা 1। অক্সিজেনে আমাদের প্রোটন সংখ্যা আছে 8টা, তার মানে পারমাণবিক সংখ্যা কত আমাদের? 8। সোডিয়ামে আমাদের প্রোটন সংখ্যা আছে 11টা, তার মানে ওর পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের কি? 11। এইভাবে। তো এই ছিল আমাদের পারমাণবিক সংখ্যা, পরমাণুর ভিতরে নিয়ে আলোচনা। পারমাণবিক সংখ্যাটা আমাদের কেন জানা জরুরি? কারণ দেখো প্রত্যেকটা মৌল, এই যে আমাদের এই দেখো এখানে কয়টা মৌল আছে আমাদের? এই যে 1 থেকে শুরু 118 পর্যন্ত। অর্থাৎ আমাদের যে পৃথিবীতে 118টা মৌল আছে, এগুলো সবগুলো এখানে সাজানো আছে। এগুলাকে কি? এগুলাকে ভাঙলে আমরা ওদেরকে ছাড়া অন্য কোনো পদার্থ পাবো না, ওদেরকে ব্যাক পাবো। ঠিক আছে? ওদেরকে ভাঙলে ওদেরকেই পাবো, ওদেরকে ভাঙলে ওদেরকেই পাবো। ওরা সবাই হচ্ছে কি? মৌলিক পদার্থ। এই যে 118টা মৌল আমাদের এখানে সাজানো আছে। তো যেখানে ছিলাম যে মানে কেন পারমাণবিক সংখ্যাটা আমাদের কেন জানা লাগবে? কেন জানা লাগবে? ঠিক আছে, এখন দেখো প্রত্যেকটা পদার্থের নাম আছে, পদার্থের নাম আছে। সবগুলোকে আবিষ্কার করছে, আবিষ্কার করে নাম দিছে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। প্রত্যেকটা পদার্থের কি আছে? আমাদের নাম আছে, স্বাভাবিক নাম আছে। তুমি একটু মানুষের সাইকোলজিতে চিন্তা করো, একটু মানুষ হিসেবে চিন্তা করো। মানুষের নামটা কি পরিচয়? রোনালদো নামে কিন্তু অনেকেই আছে, তো সবাই কি ফেমাস? মেসি নামে অনেকেই আছে, সবাই কি ফেমাস? মানুষের নামটাই কি পরিচয়? মেইন মানুষের নামটা কিন্তু পরিচয় না। মানুষের, তুমি যদি পৃথিবীর সোসাইটির ওয়াইতে চিন্তা করতে পারো, সোসাইটিতে কি মনে করো? ধরো যার ব্যাংক ব্যালেন্স বেশি, যার পড়াশোনাতে ভালো, তুমি বিভিন্ন দিক থেকে চিন্তা করতে পারো। আমি ব্যাংক ব্যালেন্সটা দিয়ে চিন্তা করি। ধরো যার ব্যাংক ব্যালেন্স বেশি, ধরো তাকে আমরা কি একটা মর্যাদা দিতেছি। ঠিক আছে? সেম ভাবে এই ব্যাংক ব্যালেন্সটা একটা পরিচয় হিসেবে কাউন্ট হইতেছে না? যে একটা পরিচয়, যে পড়াশোনা একটা পরিচয়। আমাদের এক্সামের রেজাল্ট দিতেছে, রেজাল্ট দিলে আমাদের রোল আসতেছে 1 2 3 4 5 6। তো এটা একটা পরিচয় না? শুধু নাম দিয়ে কিন্তু কিছু যে আসতেছে, আমরা একটা কিছু পরিচয় দিয়ে অ্যাড করতেছি, যে কোন একটা কোয়ালিফিকেশন হইতে পারে, ব্যাংক ব্যালেন্স হইতে পারে, পড়াশোনায় ভালো হইতে পারে, বিভিন্ন ফেম, বিভিন্ন ধরনের হইতে পারে। ঠিক আছে? খেলাধুলায় ভালো। তো সবার একটা পরিচয় লাগে। তো এদের কিন্তু একটা পরিচয় দরকার। ওদের নাম দিয়ে ওদের কাজ হচ্ছে না, ওদের শুধু নাম দিয়ে ওদের কাজ হচ্ছে না।
তো সবারই একটা পরিচয় দরকার, ইন্ডিভিজুয়াল একটা পরিচয় যার মাধ্যমে ওদেরকে চিনতে পারবো। শুধু নাম দিয়ে তো চিনা, নামটা তো কত কাজের না, একটু মানে মানুষের সাইকোলজিতে চিন্তা করলে আর কি। এখন তো ওদের পরিচয় হিসাবে কে আসছে? ওদের পরিচয় হিসাবে আসছে আমাদের পারমাণবিক সংখ্যা। অর্থাৎ পারমাণবিক সংখ্যাটাই আমাদের মৌলগুলোর পরিচয় দিবে। অর্থাৎ আমি বলবো 7, 7 বললে আমার মা বুঝে নিতে হবে ও হচ্ছে নাইট্রোজেনের কথা বলছে। আমি বলবো 11, 11 বললেই আমার বুঝতে হবে কার কথা বলতেছে, সোডিয়ামের কথা বলতেছে। আমি বলবো 17, 17 মানে আমি বুঝতে হবে ক্লোরিনের কথা বলতেছে। এই যে বিষয়টা বুঝতেছি, এটা কি ওদের একটা পরিচয় দিচ্ছে না? 17 জিনিসটা কার পরিচয় দিচ্ছে? পারমাণবিক সংখ্যা 17 কার পরিচয় দিচ্ছে? ক্লোরিনের পরিচয় দিচ্ছে। তার মানে আমাদের মৌলগুলোর একটা পরিচয় হচ্ছে কি? আমাদের পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি? আমাদের মৌলগুলোর একটা পরিচয়। দেখো পারমাণবিক সংখ্যা হলো মৌলগুলোর পরিচয়। কি পরিচয়? আশা করি বুঝতে পারছো যে আমি যে যখন আমি বলতেছি 17 বুঝে যাচ্ছে ও ক্লোরিন, আমি বলতেছি 11 বুঝে যাচ্ছে ও সোডিয়াম, ঠিক আছে? এই যে বুঝতেছি, আমি 14 বলতেছি সিলিকন বুঝতেছে, এটা কি একটা পরিচয় দেওয়া, এটা কি ওর একটা পরিচয়। আশা করি বুঝতে পারছো। তো এখানে আমাদের 118টা মৌল সাজানো আছে। তো এখানের মধ্যে আমাদের সবগুলো আপাতত অ্যাসিসি লেভেলে লাগে না, সরি। তো এখানে আমাদের অ্যাসিসি লেভেলে কোনগুলো লাগে? অ্যাসিসি লেভেলে আমাদের অ্যাটলিস্ট 1 থেকে 20 তো লাগবেই। 1 থেকে 30 জেনে রাখা আমি মনে করি বেস্ট। মানে তুমি অ্যাজ এ স্টুডেন্ট 1 থেকে 30 এখন মুখস্থ করে ফেলো, তোমার এসএসসি ইন্টার লেভেল, এইচএস অ্যাডমিশন লেভেল সব কভার হয়ে যাবে, ঠিক আছে? তো আমি মনে করি 1 থেকে 30 মুখস্থ করে ফেলো, এটা তোমার জন্য বেস্ট। যে সবগুলার পারমাণবিক সংখ্যা সহ সবগুলার নাম মুখস্থ করে ফেলা, সবগুলার পারমাণবিক সংখ্যা সহ সবগুলার নাম মুখস্থ করে ফেলা, এটা একদম বেসিক, আমাদের কেমিস্ট্রির একটা বেসিক পার্ট। যে আমাদের পারমাণবিক সংখ্যা জানতে হবে, মৌলগুলো জানতে হবেই, পারমাণবিক সংখ্যা অনুযায়ী সিরিয়াল বাই জানতে হবে। বুঝতে পারতেছো যে আমাদের এই মৌলগুলো কিন্তু পারমাণবিক সংখ্যা অনুযায়ী এই পর্যায় সারণী সাজানো, যে পর্যায় সারণী নিয়ে আমাদের 4 নাম্বার চ্যাপ্টার বিস্তারিত আলোচনা হবে। তো সেটা আশা করি পরে হবে। কিন্তু এখন দেখো এই যে পর্যায় সারণী, এই পর্যায় সারণী সাজাইছে কিসের আন্ডারে? পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয়েছে। তো পারমাণবিক সংখ্যাটা কি ইম্পর্টেন্ট জিনিস না? এটা কি ওদের একটা পরিচয় না? তো পারমাণবিক সংখ্যাগুলো কি জানতে হবে না? অফকোর্স জানতে হবে। তো কেমিস্ট্রির জন্য তোমার এই পারমাণবিক সংখ্যা 1 থেকে 30 অ্যাটলিস্ট, আমি কি বলবো 1 থেকে 30 পারমাণবিক সংখ্যা জানাটা তোমার জন্য মাস্ট, ঠিক আছে? সরি। এখন দেখো, এখন কথা হচ্ছে ভাই কিভাবে মনে রাখবো, একটু বইলা দিই তোমাদের কিভাবে মনে রাখবা, একটু বইলা দিই, একটু ট্রিক্স দিয়ে দিই, যে তোমরা যেহেতু বিপদে পড়ছো ভাই কিছু বুঝতেছি না, তো একটু বইলা দিই। আমি প্রথম 18টা একটু ছন্দ দিয়ে মনে রাখি, বাকিগুলো হচ্ছে নরমালি মনে রাখি, ঠিক আছে? তা আমি তোমাদেরকে এইভাবে সাজেস্ট করবো যে এইভাবে রাখতে পারো। আর অনেকে আছে কি ডাইরেক্ট মনে রাখো, ওইটাও আমি সাজেস্ট করবো, ওইটাও ভালো। তা আমি যেভাবে মনে রাখি ওইটাই বলি তোমাদেরকে। হাই হিলি বেরি বো কা নাই অক্সি ফ্লো নি সো হচ্ছে হাই হিলি বেরি বোকা নাই অক্সি ফ্লো নিসো, ঠিক আছে? মেগা আলু সিলি ফসা, ঠিক আছে? মেগা আলু সিলি ফসা ক্লোয়া, ঠিক আছে? এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের 18টা গেছে, ঠিক আছে? তো এগুলো যদি নামগুলো আমরা একটু লিখি, হাই হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, ঠিক আছে? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা মনে রাখতে হবে, ঠিক আছে? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। আর হাইড্রোজেন, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3,
বেরি দিয়ে বেরিলিয়াম, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, বো দিয়ে বোরন, বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5, কার্বন 6, নাই দিয়ে নাইট্রোজেন, কার্বন, এটা নাই দিয়ে নাইট্রোজেন, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, আর নিয়ন, নি দিয়ে নিয়ন, নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, আর সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, সিলিকন, সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14, ফসফরাস, ফসফরের পারমাণবিক হচ্ছে 15, সালফার, সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, ক্লোরিন, ক্লোরিন আছে ক্লোরিন, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, আর্গন, আর্গন, আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। এটা হচ্ছে ছন্দটা যে হাই হিলি বেরি বোকা নাই অক্সি ফ্লোনিসো মেগা আলু সিলিফসা ক্লোয়া। হাই হিলি বেরি বোকা মানে হাই হিলি বেরি বোকা নাই অক্সি ফ্লোনিসো মেগা আলু সিলিফসা ক্লোয়া, ক্লোয়া। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ছন্দটা। ঠিক আছে, এখন আমি বাকিগুলো মনে রাখার ট্রাই করবো। ঠিক আছে, যে আমাদের এরপরে ধরো যে 19 পটাশিয়াম, 20 ক্যালসিয়াম, 21 স্ক্যান্ডিয়াম, 22 টাইটানিয়াম, 23 ভ্যানেডিয়াম, ঠিক আছে, 24 ক্রোমিয়াম, 25 ম্যাঙ্গানিজ, 26 আয়রন, 27 নিকেল, 28 কোবাল্ট, 29 কপার, 30 জিঙ্ক। ঠিক আছে, এইভাবে অনেকে এইভাবে মুখস্থ করো, 1 হাইড্রোজেন 1 হিলিয়াম, সরি 1 হাইড্রোজেন 2 হিলিয়াম 3 লিথিয়াম 4 বেরিলিয়াম 5 বোরন। এটা আমি বেস্ট বলবো, এইভাবে মুখস্থ করাটা বেস্ট। ছন্দটা জাস্ট তোমরা যারা একটু উইক বলতে যারা একটু মনে রাখতে কম পাই, এত প্যারা নিতে চাই না, তোমরা একটু এটা মনে রাখতে, আমি এইভাবে মনে রাখতাম, আমি এত প্যারা নিতে চাইতাম না। ঠিক আছে, আর যারা নর্মালি মনে রাখো 1 হাইড্রোজেন 2 হিলিয়াম 3 লিথিয়াম 4 বেরিলিয়াম এভাবে মনে রাখতে চাও, মনে রাখতে পারো, এটা বেশি কাজের। তাহলে তুমি সবচেয়ে কি সাথে সাথে পারমাণবিক সংখ্যা আর ওটার নাম একসাথে মনে রাখতে পারবা। ঠিক আছে, তো এইভাবে মনে রাখতে পারো, এভাবে 18 পর্যন্ত ছন্দ দিয়ে মনে রাখো। বাকিটুক তুমি এইভাবে মানে ওইগুলো প্র্যাকটিস করতে করতে হাতে চলে আসে। যে 19 নম্বর হচ্ছে পটাশিয়াম, 20 হচ্ছে ক্যালসিয়াম, 21 স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাস, নিকেল, কোবাল্ট, কপার, জিঙ্ক কিভাবে মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, প্র্যাকটিস করতে করতে তোমারও মুখস্থ হয়ে যাবে। তো শুরুতে একটু তো ছন্দ দিয়ে মনে রাখা সমস্যা নেই, এগুলো দোষের কিছু না। ঠিক আছে, আশা করি মনে থাকবে। হাইলি বেরিবোকা নাইঅক্সি ফ্লোনিসো মেগা আলু সিলিফসা ক্লোয়া, দূর পর্যন্ত হচ্ছে আমাদের 18টা। এরপরে হচ্ছে কি আমাদের 30 পর্যন্ত। তো এই যে 1 থেকে 30 এগুলো কিন্তু আমি বলবো যে তোমার জন্য মুখস্থ রাখাটা ভাইয়া কিন্তু দরকারি। ঠিক আছে, অ্যাটলিস্ট 20 পর্যন্ত তোমরা রাখো। যারা বলতেছি না ভাই 30 পর্যন্ত টাফ হয়ে যায়, একটু কষ্ট হয়ে যায়, তোমরা অ্যাটলিস্ট 20 পর্যন্ত রাখো এসএসসি লেভেলে, অ্যাটলিস্ট 20। ঠিক আছে, এই ছিল কাহিনী যে আমাদের পারমাণবিক সংখ্যা। আমরা কি জানলাম, একটু ব্যাকওয়ার্ডে যাই। যে আমরা জানছি যে পরমাণু কোথা থেকে আসে, ওটা আরেকবার রিভাইজ দিই। যে পরমাণু আসছে কই থেকে, মৌলের ক্ষুদ্রতম কণা, অর্থাৎ একটা মৌলিক পদার্থকে আমরা ক্ষুদ্রতর করছি। যে একদম ক্ষুদ্রতম কণাটা পাইছি ওটাকে নাম দিচ্ছি আমরা পরমাণু। আর পরমাণুর মধ্যে বলছে কি মৌলের গুণাগুণ থাকে, অর্থাৎ যে পরমাণুটা পাইছি ওটা কি ওই মৌলেরই পরমাণু না, তার মানে ওর পরিচয় কি ওই মৌলের পরিচয়টাই না। তার মানে ওই মৌল যে গুণাগুণগুলো শো করবে ওই পরমাণুটা সেম গুণাগুণ শো করবে। আর এই পরমাণুটা, এই ক্ষুদ্র পরমাণুটাকে আমরা কি করছি, ক্ষুদ্র পরমাণুটাকে জুম করছি আর দেখলাম যে কেন্দ্রে আছে প্রোটন নিউট্রন, আর প্রোটন নিউট্রনের ঘিরে হচ্ছে ইলেকট্রন ঘুরতে থাকে। তার মানে আমার পরমাণু কি দিয়ে গঠিত, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এই তিনটা জিনিস নিয়ে গঠিত। আর এরা কি আকারে থাকে, সংখ্যা আকারে থাকে। এরা কি আকারে থাকে, সংখ্যা আকারে থাকে। অর্থাৎ প্রোটন থাকতে পারে 10টা, 12টা, 13টা, নিউট্রন থাকতে পারে 1 2 3 4 5 6 7 থাকতে পারে, নিউট্রন থাকতে পারে 1 2 3 4 5 6 থাকতে পারে। ঠিক আছে, সংখ্যা আকারে থাকে। এখন আমি এখান থেকে একটা স্পেশাল নাম বাই করছি, যেটা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি, মৌলের পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যাকে আমরা কি বলছি,
পারমাণবিক সংখ্যা বলছি, অর্থাৎ যতগুলো প্রোটন সংখ্যা থাকবে ওইটা হচ্ছে ওর কি পারমাণবিক সংখ্যা। এখন বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা ভিন্ন ভিন্ন, অর্থাৎ হাইড্রোজেনে আমাদের প্রোটন সংখ্যা একটা, তার মানে ওর পারমাণবিক সংখ্যা 1, অক্সিজেনে প্রোটন সংখ্যা 8টা, ওর পারমাণবিক সংখ্যা 8, নিয়নে আমাদের পারমাণবিক সংখ্যা কত 10টা, তাহলে ওর সরি ওর প্রোটন সংখ্যা 10টা, তার মানে ওর পারমাণবিক সংখ্যা কত আমাদের 10। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। তো এরপরে দেখো, এরপরে আমরা কি বলছি, এই যে পারমাণবিক সংখ্যা এটা হচ্ছে কি মৌলগুলার পরিচয়। কি মৌলগুলার পরিচয়, এই যে 118টা মৌল আছে প্রত্যেকটাকে আমরা কিসের উপর ভিত্তি করে সাজাইছি, পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে সাজাইছি। তাহলে এই পারমাণবিক সংখ্যা জিনিসটা কি ইম্পর্টেন্ট না? এটা কি ইম্পর্টেন্ট একটা জিনিস না, যে কেমিস্ট্রি একটা ইম্পর্টেন্ট জিনিস না, যার উপর ভিত্তি করে আমি এত বড় পর্যায় সারণী সাজাইছি। এই 118টা মৌলিক পদার্থ, যেগুলো পৃথিবীতে মাত্র 118টা মৌলিক পদার্থ আছে, যাদেরকে ভাঙলে শুধু তাদেরকে পাওয়া যায়, মাত্র 118টা মৌলিক পদার্থ, এই যে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে সাজাইছি, এটা একটা ওদের কি পরিচয়। ঠিক আছে, মানুষের যেমন বিভিন্ন পরিচয় আছে, শুধু নাম দিয়ে তো কাজ হয় না, ওদের বিভিন্ন নাম আছে, নাম দিয়ে তো আমি কি জানবো, নাম দিয়ে কি আমি মুড়ি খাবো? নাম দিয়ে আমার কোনো কাজ নেই, আমার পারমাণবিক সংখ্যা জানতে হবে। ঠিক আছে, তো এই যে পারমাণবিক সংখ্যা ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কি মুখস্থ করা লাগবে কি লাগবে না? অফকোর্স লাগবে। তো এই পারমাণবিক সংখ্যাগুলো আমাদের কি করা লাগবে, মুখস্থ করা লাগবে। তো আমি কি বললাম যে 1 থেকে 30 যেগুলো আছে এটলিস্ট এগুলো মুখস্থ করো, আর যদি না পারো বা এটলিস্ট 1 থেকে 20টা মুখস্থ করো। ঠিক আছে, তো কিভাবে মুখস্থ করবা? নরমালি মুখস্থ করতে পারো যে 1 হাইড্রোজেন, 2 হিলিয়াম, 3 লিথিয়াম, এভাবে মুখস্থ করতে পারো চাইলে, অথবা তুমি একটা ছন্দ দিয়ে 18 পর্যন্ত মনে রাখো, এর পরেগুলো নরমালি মনে রাখো। এইভাবে আমি মনে রাখছি, এইভাবে সাজেস্ট করছি, আমি বেশি কিছু বানাই নাই। ঠিক আছে, তো নরমালি মনে থাকবে, প্র্যাকটিস করতে করতে আমরা অনেক প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করতে করতে আমার সাথে প্র্যাকটিস করতে করতে দেখবে যে তোমাদের মনে হয়ে গেছে। ঠিক আছে, তো এই ছিল এতটুকু পর্যন্ত আলোচনা। তো সামনে যাই চলো। তো পরের টপিকটা দেখি যে আমাদের অণু। আচ্ছা, এখন অণু জিনিসটা কি একটু নতুন জিনিস আসলে। অণু সব শিখবো সমস্যা নেই, সবই শিখবো। অণু কি দেখি, 2 বা 2 এর অধিক সংখ্যক পরমাণু। আচ্ছা, পরিচিত জিনিস পেয়ে গেছি, পরমাণু, ওরা তো চিনি, সে তো কালকে পরিচয় হলো, একটু আগে পরিচয় হলো, তো আমার বন্ধু লাগে। পরমাণু 2 বা 2 এর অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে, এত কিছু বুঝি না। আচ্ছা ঠিক আছে, যুক্ত হয়েছে, রাসায়নিক বন্ধন বা যেটা হোক, এটা পরে পড়বো ভাই, আমরা এটা এত কিছু বোঝার দরকার নেই। আমরা এটা বুঝি যে পরস্পরের সাথে যুক্ত হয়ে থাকলে তাকে অণু বলে। ঠিক আছে, এখন কি বলছে, 2 বা 2 এর অধিক সংখ্যক পরমাণু। এখন আমরা কি জানছি পরমাণু কারা, যে আমাদের নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এগুলো সবগুলা কি আমাদের পরমাণুর আন্ডারে পড়তেছে। সবাই কি একটা মৌলের সবচেয়ে ছোট পার্টিকেল, তো তাকে আমরা কি বলতেছি, পরমাণু বলতেছি। ঠিক আছে, তো তারা হচ্ছে কি 2 বা 2 এর অধিক সংখ্যক পরমাণু পরস্পর যুক্ত করছে, 2 এর অধিক। আচ্ছা ভাইয়া, আমি যদি একটা কাজ করি, যেহেতু বলছে 2 বা 2 এর অধিক, অর্থাৎ 2, আমি এই হাইড্রোজেনের সাথে কি করি, 2টা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন প্লাস আরেকটা হাইড্রোজেন অ্যাড কইরা একটা H2 তৈরি করি। এটা কি হবে, এটা তৈরি করলাম, এটা একটা কি হইলো দেখি তো, বিজ্ঞানীরা কইরা দেখলো বা তুমি কইরা দেখলো, এটা কি হইলো, এই যে একটা জিনিস তৈরি করলা, এটাই হচ্ছে আমাদের কি একটা অণু। এটা কি আমাদের অণু। সেম ভাবে ও চিন্তা করলো, আচ্ছা এটা করলেন, তাহলে আমি একটা জিনিস করি, আমি তোমাদেরকে বলবো যে তোমরা সবাই যারা ক্লাসটা করতেছো, সবাই যার যার পরিচয় কমেন্টে দিবা, তুমি কোন স্কুল থেকে পড়তেছো, তোমাদের হোম টাউন কোথায়, আর তোমার নাম, পরিচয়টা দিবা। তাহলে তোমাদের সাথে আমার পরিচয়টা হলো। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আমার একটা বন্ডিংটা বাড়লো। ঠিক আছে, এরপর দেখো, ও চিন্তা করলো যে নাইট্রোজেন আর হাইড্রোজেন ওদেরকে মিক্স করলাম, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিক্স করে এটা তৈরি করলাম, যেটা হবে আমাদেরকে NH3 অ্যামোনিয়া। এটা কি, এটাও একটা অণু। তার মানে 2 বা 2 এর অধিক, অর্থাৎ 2 এর অধিক হইলেই, অর্থাৎ 2 বা 2 এর অধিক, অর্থাৎ 1 এর অধিক, মানে 2 বা 2 এর অধিক যে পরমাণু পরস্পর যুক্ত হয়ে যেটা গঠন করবে, নতুন একটা জিনিস গঠন করবো, এটা নতুন নাম দেওয়া দরকার। আগে ছিল OH সিঙ্গেল, এখন হয়ে গেছে OH2 ডাবল। কারণ ওরে আগের মতো ওকে পরমাণু বলতাম, ওরেও যদি পরমাণু বলি ও মাইন্ড করবে না। বেচারা কি মাইন্ড করবে কি না করবে না, অফকোর্স মাইন্ড করবে। এই জন্য ওকে মাইন্ড যাতে না করে ওকে আমি নাম দিলাম অণু।
ওটা কাহিনী আছে। কাহিনী কি? কাহিনীটা হচ্ছে কি আমাদের অণু দুই প্রকার, একটা হচ্ছে মৌলের অণু, মৌলের অণু, এটা হচ্ছে আমাদের যৌগের অণু, যৌগের অণু। এখন ভাই মৌলের অণু কি যৌগের অণু কি একটু ভাই যদি বুঝায় বলেন তাহলে আমাদের জন্য ভালো হতো, কারণ তোমাদের জন্য যদি ভালো হয় সেটাই আমি করব নাকি করব না, অফকোর্স করব। এখন দেখো মৌলের অণু জিনিসটা কি? মৌলের অণু হচ্ছে কি যেগুলা যেসব অণু গঠনে শুধুমাত্র একটা মৌলই ইউজ করে, অর্থাৎ একই মৌল ইউজ করে যে অণুটা গঠিত হবে তাদেরকে আমি বলি কি বলবো? মৌলের অণু বলবো, ঠিক আছে? যেমন কি? যেমন হচ্ছে ধরো হাইড্রোজেন দিয়ে আমি গঠন করলাম অণু, শুধু হাইড্রোজেন, দুইটাই কি আমাদের হাইড্রোজেন। শুধু অক্সিজেন দিয়ে আমি অণু গঠন করলাম, শুধু নাইট্রোজেন দিয়ে আমি অণু গঠন করলাম, ঠিক আছে? তো এগুলো হচ্ছে মৌলের অণু। এই যে আমি কি বলছি, এক বা একাধিক সরি দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু, এখানে দুইটা করে পরমাণু আছে, দুইটাই কি একই মৌলের, একটা হাইড্রোজেনের, এখানে দুইটাই হাইড্রোজেনের, এখানে দুইটাই অক্সিজেনের, এখানে দুইটাই নাইট্রোজেনের, ঠিক আছে? তো একই মৌলের ও পরমাণু নিয়ে অণুটা গঠিত হয়েছে, তাহলে ওরা হবে কি মৌলের অণু। যৌগের অণুটা কি? যৌগের অণুটা হচ্ছে কি ডিফারেন্ট মৌলের পরমাণু যদি ইউজ করি তাহলে সেটা হবে কি আমাদের যৌগের অণু। যেমন ধরো যে আমরা একটু আগে দেখলাম যে NH3 এটা একটা যৌগের অণু, H2SO4 এটা একটা আমাদের যৌগের অণু। এখানে দেখো এখানে নাইট্রোজেন ইউজ করছি, হাইড্রোজেন ইউজ করছি, সালফার ইউজ করছি, অক্সিজেন ইউজ করছি, ডিফারেন্ট মৌলের পরমাণু ইউজ করছি নাকি করছি না? অফকোর্স করছি। আর এখানে এই একটা অণু তৈরি করতে শুধু হাইড্রোজেন ইউজ করছি, একটা অণু তৈরি করতে এখানে অক্সিজেন ইউজ করছি, একটা অণু তৈরি করতে শুধু নাইট্রোজেন ইউজ করছি, এখানে একটা অণু তৈরি করতে নাইট্রোজেন অক্সিজেন দুইটাই ইউজ করছি, দুইটা ডিফারেন্ট মৌল ইউজ করছি নাকি করছি না? করছি। তার মানে এটা হচ্ছে যৌগের অণু। তো দুটো ডিফারেন্ট মৌলের অণু ইউজ করা, ভুল বলতেছি, দুটো ডিফারেন্ট মৌলের পরমাণু ইউজ করা যেটা তৈরি করব সেটা হচ্ছে যৌগের অণু। আর দুটার একই মৌলের পরমাণু ইউজ করে যে অণুটা গঠন করব সেটা হচ্ছে মৌলের অণু। আশা করি বুঝতে পারছো যে অণু জিনিসটা কি দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু একটু আগে পড়ছি যে আমাদের মৌলের ক্ষুদ্রতম কণাকে আমরা কি বলি? পরমাণু বলি। কারণ পরমাণু কারা কারা? এই যে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, ফ্লোরিন, এরকম র্যান্ডম যতগুলো আছে 118টা আমাদের কি আছে পরমাণু আছে। এই যে পরমাণুগুলা, এই পরমাণুগুলা পরস্পর যুক্ত হয়ে কি গঠন করে? অণু গঠন করে। পরস্পর যুক্ত হচ্ছে, হাইড্রোজেন যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করছে, নাইট্রোজেন আর অ্যামোনিয়া যুক্ত হয়ে অ্যামোনিয়া গ্যাস তৈরি করছে। এই যে ওরা তৈরি করছে প্রত্যেকে কি একটা অণু, যে হাইড্রোজেন যুক্ত হয়েছে, দুইটা পরমাণু যুক্ত হয়েছে, একটা পরমাণু দুইটা পরমাণু যুক্ত হয়ে আমাদের কি অণু গঠন করছে। নাইট্রোজেন একটা, তিনটা হাইড্রোজেন যুক্ত হয়ে আমার কি গঠন করছে? NH3 গঠন করছে। এটা একটা অণু। আর আমি কি বলছি? অণু দুই প্রকার, একটা হচ্ছে মৌলের অণু, একটা হচ্ছে যৌগের অণু। যখন একই মৌলের পরমাণু ইউজ করব সেটা হচ্ছে মৌলের অণু। কারণ ডিফারেন্ট মৌলের পরমাণু ইউজ করে অণু গঠন করব তখন হবে কি আমাদের যৌগের অণু। আশা করি বুঝতে পারছো? ক্লিয়ার, একদম ক্লিয়ার। ছোট্ট একটা সিম্পল জিনিস একটু ভালো করে বুঝাইলাম। এরপর দেখো প্রতীক জিনিসটা নিয়ে তেমন বলার কিছু নেই, যে এটা একদম বেসিক একটা জিনিস, বই আসলে আমি বলতেছি যে প্রতীক এখন ডিফারেন্ট নাম রিজন বলতেছে যে একই লেটার দিয়ে যদি শুরু হয় অনেকগুলা তাহলে প্রথমটার ক্ষেত্রে শুধু প্রথম লেটার নিব, বাকিগুলার ক্ষেত্রে হচ্ছে পরে যে কোনো একটা ছোট লেটার নিব, সেটা ছোট হাতে লিখতে হবে, একদম বুকি চুকি কথাবার্তা। এখানে যেটা একটু দেখতে পারো সেটা হচ্ছে এই টেবিলটা, যে আমাদের ল্যাটিন নামগুলো মাঝে মধ্যে এমসিকিউতে দিলেও দিতে পারে, ডিপেন্ড করে স্যারের মুডের উপর। সবগুলো দেখা দরকার নেই, কিছু আছে একটু দেখে রাখবা, গ্রাফ চোখ বলে রাখবা যে ল্যাটিন নামগুলো যদি এমসিকিউতে দেয় যাতে পারো, ঠিক আছে? এমসিকিউর জন্য একটু দেখে রাখি। এরপর দেখো, আচ্ছা দেখি এখন এই যে একটা জিনিস ক্যালসিয়াম অক্সাইড, কি জিনিস লিখবেন ভাই? এগুলা সংকেত লিখে নেও। তোমাদের ছোট্ট একটা জিনিস বুঝাই, যে এসএসসি লেভেল পাস কইরা এইচএসসি লেভেলে চলে যায়, কিন্তু কিভাবে একটা সংকেত লিখতে হবে, কিভাবে একটা যৌগ লিখতে হবে ওরা জানে না, ঠিক আছে? ওরা মুখস্থ করে কেমিস্ট্রি শিখতেছে। কেমিস্ট্রি কিন্তু মুখস্থর জিনিস না, কেমিস্ট্রি ফিল করার বিষয়। এখন দেখো একটা সংকেত লেখার নিয়ম একটা বেসিক জিনিস,
এখন কথা হচ্ছে এটার ইম্পর্টেন্স কি, কেন আমাদের সংকেত লিখা জানতে হবে। তুমি যদি সংকেত লিখা না জানো তুমি বিক্রিয়া লিখতে পারবা? তোমাকে সবসময় সংকেত দিয়ে দিবে? কোশ্চেনে উদ্দীপকে তোমাকে এরকম একটা নাম দিয়ে দিল, তখন তুমি সংকেত না লিখলে পারলে তুমি কি বিক্রিয়া লিখতে পারবা? তুমি তো বিক্রিয়া লিখতে পারবা না ভাইয়া, তুমি তো বিক্রিয়া লিখতে পারবা না। আমাদের 6 নাম্বার চ্যাপ্টার 7 নাম্বার চ্যাপ্টার এগুলোতে বিক্রিয়া লিখতে হবে। বিক্রিয়া লেখার জন্য আমাদের কিভাবে সংকেত লিখতে হবে সেটা জানতে হবে। এটা একটা বেসিক একটা জিনিস যেটা মিস করে এইচএসসি তে চলে যায়, ইন্টারমিডিয়েট চলে যায়, কিন্তু তখনও পারে না। তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শিখো, ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো। দেখো ক্যালসিয়াম অক্সাইড তোমাকে লিখতে বললাম, তুমি চিন্তা করলে আচ্ছা ভাইয়া ক্যালসিয়াম অক্সাইড, এখানে তো ক্যালসিয়ামের চিনি, লিখলাম ক্যালসিয়াম। তুমি বলে যে ভাই ক্যালসিয়াম জিনিসটা চিনি, একটা ক্যালসিয়াম লিখি। তারপর অক্সাইড, অক্সাইড তো শুনি নাই, অক্সিজেন শুনছি। এটা কি অক্সিজেন দিয়ে দিলে হইব নাকি হইব না, বুঝতেছো না। আমি এটা লিখলাম। আর কাকতালীয় ভাবে তোমার এই অ্যান্সারটা কারেক্ট, যে ক্যালসিয়াম অক্সাইডের এটাই সংকেত, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড এটাই সংকেত। তোমাকে এটা বলার পরে তুমি হয়ে গেলা খুশি, তুমি বললা আয় শালা করলামটা কি, আন্তাজি করলাম, পায়রা গেলাম, সেই তো তোমার। এরপর আমি অ্যালুমিনিয়াম অক্সাইড লিখতে দিলাম, তুমি তো চোখ বন্ধ করে লিখবা, যে অ্যালুমিনিয়াম, তারপর লিখবা যে অক্সিজেন, বলবা যে ভাই লিখছি অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা হলো ক্যালসিয়াম অক্সাইড, এটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইড। আপনি এটাতে মার্কস দিচ্ছেন, এটাতে মার্কস দিবেন না। আমি এটাতে মার্কস দিলাম, সরি এটা কাইটা দিলাম, তো তুমি আবার চাইতে গেছো ভাই কি রে ভাই এটাতে দিলেন না, দিলেন না কেন? তো ঠিকই লিখছি। তোমরা এরকম কথা বলতেই পারো, চাইলে তো তোমার রাইট আছে বলার, ঠিক আছে। কারণ কথা হচ্ছে এই যে সংকেত লেখার নিয়ম, এর জন্য আমাদের কিছু বেসিক জানা লাগবে। বেসিক গুলা কি, চলো শুরু করি। এখানে আমরা আবার আসতেছি, ব্যাক করবো এখানে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে আমাদের কি, এখানে আমরা যোজনী, একটা নতুন টার্ম আসলো যে যোজনী। যোজনী জিনিসটা কি, যোজনী জিনিসটা অনেকে চিনো, অনেকে চিনো না। যারা চিনো তারা জানো যে এটা নিয়ে ছেলে মেয়ে কি পরিমাণ প্যানিক করে, যে যোজনী এটা জানতে হবে, টপিকটা কি বুঝতে হবে, বুঝি না রে, মাথা ফেটে যাইতেছে রে, মুখস্থ করি রে, সবগুলা পদার্থের সবগুলা মৌলের যোজনী মুখস্থ করে রে, এই সেই করতে করতে জীবন শেষ, তাই না? যারা জানো না তারাও কিন্তু সামনে জানবা, যোজনী জিনিসটা কিন্তু ভালোই আমাদের কি খাটায়। এখন দেখো যোজনী জিনিসটা কি, যোজনী বা ব্যালেন্সি, ইংলিশে বলে কি ব্যালেন্সি, হলো একটি রাসায়নিক ধর্ম। তো একটি রাসায়নিক ধর্ম, এটা আমাদের জানা দরকার নেই, রাসায়নিক ধর্ম হোক যে ধর্ম হোক, তুমি তোমার জায়গায় থাকো। তো যোজনী হলো রাসায়নিক ধর্ম যা কোনো মৌলের একটি পরমাণু অন্য একটি মৌলের কতটি পরমাণুর সাথে যুক্ত হতে পারে তা নির্দেশ করে। মেইনলি যেখানে যে লাইনে ওর সংজ্ঞাটা আছে, এটা হচ্ছে এই লাস্টের লাইনটা, একটি মৌলের কতটি পরমাণুর সাথে যুক্ত হতে পারে তা নির্দেশ করে, ঠিক আছে। অর্থাৎ একটা পরমাণু কতটি পরমাণুর সাথে যুক্ত হতে পারে, কোন মৌলের একটি পরমাণু অন্য একটি মৌলের কতটি পরমাণুর সাথে যুক্ত হতে পারে তা নির্দেশ করে। এখন বুঝতেছো না, একটু বুঝাই দেখো। আমাদের CCl4, ঠিক আছে, CCl4, এই যে CCl4, এখানে আমাদের কার্বন কয়টা ক্লোরিনের সাথে যুক্ত, কয়টা ক্লোরিনের পরমাণুর সাথে যুক্ত, 4টা। তার মানে কার্বনের যোজনী হচ্ছে 4, বুঝছো? এইখানে এটাই বলছে যে এই কোন একটি মৌল, এই কোন একটি মৌল, ধরো যে কার্বনের কথা বলছি, কার্বনের একটি পরমাণু অন্য একটি মৌল, মনে করো যে আমাদের ক্লোরিনের কথা বলছি, ঠিক আছে, কতটি পরমাণুর সাথে যুক্ত হতে পারে তা নির্দেশ করে। তাহলে কার্বনের একটি পরমাণু ক্লোরিনের কয়টি পরমাণুর সাথে যুক্ত হতে পারছে, 4টা। বুঝছো যে কোন মৌল হচ্ছে কার্বনের কথা চিন্তা করো, কোন মৌলের কার্বনের একটি পরমাণুর সাথে, তো কার্বনের একটির সাথে অন্য একটি মৌল, অন্য একটি ধরো যে ক্লোরিনের কতটি পরমাণু যুক্ত হতে পারে, ক্লোরিনের কয়টা যুক্ত হতে পারছে, 4টা হতে পারছে। ক্লোরিনের 4টা হতে পারছে, কার্বনের কয়টার সাথে, একটার সাথে। তার মানে কার্বনের যোজনী হচ্ছে 4। এখান থেকে আমরা কি পাই, এখান থেকে পাই যে কার্বনের যোজনী হচ্ছে আমাদের কত, 4। বুঝছো? এখনো বুঝো নাই, আমি আবার একবার বুঝাই। ধরো যে আমাদের
অ্যামোনিয়া। এখানে যারা আছে আমি আবার চেঞ্জ করলাম এখানে যে কোন একটি মৌল যারা কোন মৌল মানে আমি ধরলাম যে নাইট্রোজেন, নাইট্রোজেনের একটি পরমাণু, নাইট্রোজেনের একটি পরমাণু, নাইট্রোজেনের একটি পরমাণু অন্য একটি মৌল ধরো যে হাইড্রোজেন ধরলাম, হাইড্রোজেনের কতটি পরমাণুর সাথে যুক্ত হতে পারবে? হাইড্রোজেনের কতটি? হাইড্রোজেনের 3টি। নাইট্রোজেনের একটি যুক্ত হতে পারবে হাইড্রোজেনের কয়টির সাথে? 3টির সাথে। তার মানে নাইট্রোজেনের যোজনী কত এখানে? নাইট্রোজেনের যোজনী 3। এইটাই কাহিনী। বিষয়টা আরেকবার বুঝি, একটু কনফিউজ হইতে পারে, একটু কনফিউজ হইতে পারো। তো বিষয়টা বুঝো, যোজনী হলো একটা রাসায়নিক ধর্ম, রাসায়নিক ধর্মটা চিনার বাদ দাও, যা কোন মৌলের একটি পরমাণুর, অর্থাৎ কোন মৌলটা ধরা যায় নাইট্রোজেনের একটি পরমাণুর সাথে অন্য একটি মৌল, হাইড্রোজেনের কতটি পরমাণু? হাইড্রোজেনের কতটি? 3টি। হাইড্রোজেনের কতটি? 3টি। কার সাথে? নাইট্রোজেনের একটির সাথে যুক্ত হতে পারে। তার মানে নাইট্রোজেনের যোজনী 3। কার্বনের কতটির সাথে? একটির সাথে। ক্লোরিনের কতটি? 4টি। কার্বনের একটির সাথে ক্লোরিনের কয়টা? 4টা। তার মানে কার্বনের যোজনী হচ্ছে 4। এই হচ্ছে কাহিনী। আমরা এত কঠিন ভাবে বের করব না, ঠিক আছে? একটু ইজি ভাবে শিখবো কিভাবে একটা যোজনী বের করতে হয়, কিভাবে যোজনী বের করতে হয় আমরা একদম ইজি ভাবে শিখবো, ঠিক আছে? কিভাবে ইজি ভাবে শিখবো একটু দেখো। আমি একটা সিম্পল একটা কথা বলি যে আমাদের যে পরমাণু সমূহ কি হইতেছে জানো? পরমাণু সমূহ মানুষের মতো। পরমাণু সমূহ কিসের মতো জানো? পরমাণু সমূহ হচ্ছে মানুষের মতো। ওরা হচ্ছে স্টেবল হইতে চায়। ওরা হচ্ছে মানুষ কি হইতে চায়? স্টেবল হতে চায়। তুমি যে পড়াশোনা করতেছো কেন করতেছো? তুমি স্টেবিলিটির জন্য করতেছো, লাইফ স্টেবল হইতে চাও। তোমার কিছু আইডল থাকতে পারে, সবারই কিছু আইডল থাকে। কারো আইডল রোনালদো, কারো আইডল কোনো একটা কোটিপতি, এমন টাইপ আইডল থাকতে পারে, ঠিক আছে? আইডলকে ফলো করে অনেকে, ঠিক আছে? আইডলের মতো হতে চায় অনেকে। আইডলের মতো ফিজিক গঠন করে, অনেকে আইডলের মতো গেম প্লে গঠন করে, অনেকে আইডলের মতো টাকা পয়সা আর্ন করতে চায়, ঠিক আছে? এখন দেখো ওদের ক্ষেত্রে, পরমাণুর ক্ষেত্রে ওরা কি অর্জন করতে পারে? ওরা কি অর্জনটা করতে পারে? ওদের অর্জন করার মতো কি আছে একটু দেখি তো। যে আমি প্রথমে যেটা জানতে হবে যে পরমাণু সমূহ স্টেবল হইতে চায়। পরমাণু সমূহ কি হইতে চায়? পরমাণু সমূহ স্টেবল হতে চায়। মানুষের মতো পরমাণু কি হইতে চায়? স্টেবল হতে চায়। তাহলে স্টেবিলিটির জন্য ওরা কি করতে পারে এটা একটু জানতে হবে। এখন আমরা এটা তো জানতে হবে ওদের সোসাইটিতে সবচেয়ে বেশি স্টেবল কে? মানুষ স্টেবল হইতে চায়। স্টেবলের তো মাপকাঠি আছে, যে মানে একটা লিমিটেশন বা একটা তো আমাদের কি আছে, যে মানে ওইটা হইলে মানে ওইটা হওয়া মানে স্টেবিলিটি। যে মানে মাসে 1 লাখ টাকা কামানো মানে হচ্ছে আমাদের কি কামানো মানে হচ্ছে আমাদের স্টেবিলিটি। এই যে একটা রেঞ্জ সেট করা, তো একটা তো কোনো একটা কিছু থাকতে পারে ওদের সোসাইটিতে। তো চলো আমরা দেখি যে পরমাণু সোসাইটিতে কি। তো পরমাণু সোসাইটিতে আমরা খবর নিলাম, সোসাইটি থেকে আমরা জানলাম আমরা কি জানলাম? আমরা জানলাম যে মোস্ট স্টেবল একটা আমরা একটা ফ্যামিলি পাইলাম, যে এই ফ্যামিলির ওরা অনেক বেশি স্টেবল। এই ফ্যামিলি ওরা কি অনেক বেশি স্টেবল। আমরা একটা স্টেবল ফ্যামিলি পাইলাম, যে এই ফ্যামিলির ওরা কি অনেক বেশি স্টেবল। তো ওরা কারা? ওরা হচ্ছে কি আমাদের হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, এরকম আরো অনেকেই আছে। তো এরকম ওদের এই যে ওরা হচ্ছে একটা গ্রুপ, একটা ফ্যামিলি। ওদেরকে আমরা জানলাম যে ওরা হচ্ছে কি সবচেয়ে বেশি স্টেবল। ওরা হচ্ছে কি আমাদের এই ফ্যামিলিটাকে আবিষ্কার করলাম যে মোস্ট স্টেবল। এটা আমরা আবিষ্কার করলাম যে মোস্ট স্টেবল একটা ফ্যামিলি, যারা হচ্ছে কি পরমাণুর মধ্যে সবচেয়ে বেশি স্টেবল। তো ওদেরকে আমরা কোথা থেকে পাইছি? দেখো ওদেরকে আমরা একটা পর্যায় সারণী থেকেই পাইছি। এই যে পর্যায় সারণী যে 18 নম্বর গ্রুপ,
এই যে পর্যায় সারণীর যে 18 নম্বর গ্রুপ, এই যে 18 নম্বর গ্রুপের মধ্যেই ওরা আছে। এই 18 নম্বর গ্রুপে যে সবাই আছে এদেরকে সবাইকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ। এই গ্রুপটাকে কি বলা হয়? নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ। নিষ্ক্রিয় জিনিসটা কি বোঝায়? নিষ্ক্রিয় বলতে বোঝায় ওরা কোনো ঝামেলার মধ্যে নাই, ওরা এদিকেও নাই ওইদিকেও নাই, তালেও নাই বেতালেও নাই, ওরা হচ্ছে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ। নিষ্ক্রিয় মানে কি? নিষ্ক্রিয় মানে বোঝাচ্ছে ওরা স্টেবল, ওরা হচ্ছে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, ওরা স্টেবল হয়ে গেছে, ওরা আর কোনো ঝামেলায় যাবে না, ওরা কোনো রাজনীতি করবে না, ওরা স্টেবল, ওরা নিজেদের মতো ভালো থাকতে চায়। তো এখন কাহিনী হচ্ছে ওদের যে পারমাণবিক সংখ্যা, এই পারমাণবিক সংখ্যাটাই কিন্তু ওদের স্টেবিলিটি আনতেছে। ওদের নাম, ওদের কি পরিচয় আছে? আমি কি বলছিলাম, ওদের পরিচয় কি? পারমাণবিক সংখ্যা। ওদের কি নাম দিয়ে ওরা স্টেবিলিটি অর্জন করতেছে? এটা কি কখনো পসিবল যে ওদের নামের কারণে ওরা স্টেবল? যে ভাইয়া তোর নাম আর্গন এই জন্য তুই স্টেবল, তোর নাম ক্রিপ্টন এই জন্য তুই স্টেবল, এটা কি কখনো পসিবল? তুমি বলো, এটা কি বাস্তব জীবনে কখনো পসিবল? পসিবল না। ওরাও স্টেবল হচ্ছে ওদের পারমাণবিক সংখ্যার কারণে। তো ওদের যে পারমাণবিক সংখ্যা, অর্থাৎ এই পারমাণবিক সংখ্যা, আর ডিটেইলস যদি বলি ইলেকট্রন বিন্যাস, যেটা নিয়ে আমরা আলোচনা করব সামনের ক্লাসে, পরবর্তী ক্লাসে আশা করি আলোচনা করব, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাস হচ্ছে আরো ডিটেইলস বল। আপাতত জানো যে পারমাণবিক সংখ্যা, আপাতত কি জানো? পারমাণবিক সংখ্যা জানো। ওদের যে পারমাণবিক সংখ্যা, এইটাই হচ্ছে ওদের স্টেবিলিটির রিজন। ওদের তো আর পরিচয় নাই। আমি কি বলছি? পরমাণুর পরিচয় কি? পরমাণু অথবা মৌলগুলোর পরিচয় হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যাই ওদের পরিচয়। আর ওরা যে স্টেবল, ওদের এই স্টেবিলিটির রিজন কি? ওদের পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, এতটুকু বুঝছি। তার মানে আমরা খুঁজলাম যে ওদের মধ্যে সবচেয়ে বেশি স্টেবল কে। ওদের মধ্যে স্টেবল একটা ফ্যামিলি পাইলাম, সেটা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেননের। ঠিক আছে, আরো আছে। ওদেরকে আমরা জানলাম কি ওরা হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল। এখন আমাদের এই যে এইচএসসি লেভেলে এত ডিটেইলস, এত দক্ষ হওয়া লাগবে না, এত জ্ঞানী হওয়া লাগবে না। আমরা জানবো অল্প কিছু নিয়ে জানবো, যাদেরকে নিয়ে জানলেই আমরা যাতে মোটামুটি কাজটা করতে পারি। ঠিক আছে, এখন আমরা কাদেরকে নিয়ে জানবো? আমরা জানবো যে হিলিয়াম, নিয়ন, আর্গন ওদের সম্পর্কে। ঠিক আছে, ওদের পারমাণবিক সংখ্যা কি? ওদের পারমাণবিক সংখ্যা হিলিয়ামের হচ্ছে আমাদের 2, নিয়নের হচ্ছে 10, আর্গনের হচ্ছে আমাদের 18। বুঝছো? এতটুকু বুঝছো? বুঝছি। এখন আমরা কি বের করবো? আমরা যোজনী বের করবো। যোজনী বের করতে চাইছি। এখন যোজনী বের করতে চাইছি। এখন দেখো কি বলছে যে পরমাণু সমূহ স্টেবল হতে চায়। স্টেবল কিভাবে হবে? এই পারমাণবিক সংখ্যাগুলো অর্জন করতে চাবে। এই যে মোস্ট স্টেবল ফ্যামিলি, তুমি স্টেবল হইতে চাও। স্টেবিলিটি তোমার কাছে রেশিও হচ্ছে কি? তোমার টাকা কামাইতে হবে। এটা তোমার রেশিও, যে আমার অত টাকা কামাইতে হবে। ঠিক আছে, অত টাকা কামাইতে পারলে আমি স্টেবল, অত টাকা কামাইতে পারলে আমি স্টেবল। ঠিক আছে, স্টেবিলিটির ওরাও একটা ডিগ্রি সেট করছে। ওদের ডিগ্রি কারা? ওদের ডিগ্রি হচ্ছে 18 নম্বর গ্রুপ। এটা কি আমাদের 18 নম্বর গ্রুপ? 18 নং গ্রুপ। 18 নং গ্রুপের সদস্যকে ওরা স্টেবিলিটি ডিগ্রি সেট করছে। তো ওদের পারমাণবিক সংখ্যা অর্জন করতে হবে। ওদের কি অর্জন করতে হবে? ওদের পারমাণবিক সংখ্যা অর্জন করতে হবে। এখন কিভাবে ডিফাইন করব? তো ট্রিক্স লিখবো আমরা, কিছু ট্রিক্স, যে আমরা এটা বের করার ট্রিক্স, যে যোজনী বের করার ট্রিক্স খাতায় লিখে রাখো, খাতায় আমার সাথে লিখে রাখো। ঠিক আছে, হিলিয়াম, নিয়ন, আর্গনের পারমাণবিক সংখ্যার সবচেয়ে একটা জিনিস মিস গেছে,
হচ্ছে কি হিলিয়াম নিয়ন আর্গনের মধ্যে পারমাণবিক সংখ্যা সবচেয়ে কাছের তার সাথে তুলনা করব ঠিক আছে, যার সাথে তুলনা করব তাদের মধ্যে পারমাণবিক সংখ্যার পার্থক্য বের করব। ঠিক আছে, এতটুকু বুঝছো? না বুঝলে বুঝবা, এখন বুঝবা। প্রথমে হচ্ছে আমরা কি করব, হিলিয়াম নিয়ন আর্গনের মধ্যে পারমাণবিক সংখ্যা সবচেয়ে কাছেরটার সাথে তুলনা করব। ঠিক আছে, র্যান্ডম একটা নিব, ওটার মধ্যে যেটা সবচেয়ে কাছে হবে ওটার সাথে তুলনা করব। এই তিনজনের মধ্যে যেটা সবচেয়ে কাছে হবে ওর সাথে তুলনা করব। ধরো আমি র্যান্ডম নিলাম, কাকে নিলাম? র্যান্ডম নিলাম অক্সিজেন 8। ঠিক আছে, র্যান্ডম নিলাম যে আমি এখন ওর যোজনী বের করতে চাই, অক্সিজেনের যোজনী আমি বের করতে চাই। এই যে অক্সিজেন নিলাম, অক্সিজেন 8। এখন অক্সিজেনের সাথে হিলিয়ামের, নিয়ন আর আর্গন এই তিনজনের মধ্যে সবচেয়ে কাছে কে, এটা দেখবা। সবচেয়ে কাছেরটার সাথে তুলনা করব। সবচেয়ে কাছে কে দেখো তো, সবচেয়ে কাছে আমার হিলিয়াম কি সবচেয়ে কাছে? হিলিয়াম 2, অক্সিজেন 8 অনেক দূরে। আর্গন কি সবচেয়ে কাছে? অক্সিজেন 8, আর্গন 18 অনেক দূরে। নিয়ন 10, অক্সিজেন 8 মোটামুটি কাছে আছে। তার মানে আমার অক্সিজেনের তুলনা হবে কার সাথে? নিয়নের সাথে। এরপরে কি বলছি, যে যার সাথে তুলনা করব তাদের মধ্যে পারমাণবিক সংখ্যার পার্থক্য বের করব। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, নিয়নের পারমাণবিক সংখ্যা কত? 10। ওদের পারমাণবিক সংখ্যার পার্থক্য কত? 2। কত? 2। এটা হচ্ছে আমাদের কি অক্সিজেনের যোজনী। তো যোজনী বের করার এর থেকে সিম্পল ওয়ে আর আছে? আর কি মুখস্থ করা লাগবে? আর মুখস্থ করা লাগবে না। দেখো আরেকটা দেখি, ধরো যে সোডিয়াম 11, সোডিয়াম 11 সবচেয়ে কাছে কে? নিয়ন। আর নিয়নের 10, সোডিয়ামের 11। পার্থক্য কত? 1। পার্থক্য কত আমাদের? 1। তার মানে আমাদের সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত আমাদের? 1। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত আমাদের? 1। দেখো এরপর দেখো, এখন দেখি এটা কোথাও লিখলে ভালো হতো, যে আমি পারমাণবিক সংখ্যাগুলো যে লিখতেছি এটা একটু লিখলে ভালো হতো। দেখো অক্সিজেনের যোজনী কত পাইছি আমরা? 2 পাইছি। এখন পরে সোডিয়ামের যোজনী কত পাইছি আমরা? 1 পাইছি। আরো করবো, আরো প্র্যাকটিস করবো, প্র্যাকটিসের শেষ নেই। এরপরে আমরা নিলাম ধরো যে ক্লোরিন কত? 17। আমি কি বলছি, প্রথমে দেখবো যে হিলিয়াম, নিয়ন, আর্গনের মধ্যে পারমাণবিক সংখ্যা সবচেয়ে কাছে কার? ক্লোরিনের 17। হিলিয়ামের 2 কাছে, নিয়নের 10 কাছে নাকি আর্গনের 18 কাছে? আর্গনের 18 কাছে। তার মানে ক্লোরিন থেকে আমাদের আর্গনের 18 কাছে। পার্থক্য কত? এরপর পরের স্টেপ কি? তাদের মধ্যে পারমাণবিক সংখ্যা পার্থক্য বের করবে। ওর 18, ওর 17। পার্থক্য কত বেরিয়েছে আমার এখান থেকে? 1। পার্থক্য কত বেরিয়েছে? 1। তার মানে আমাদের ক্লোরিনের যোজনী কত আমাদের? ক্লোরিনের যোজনী আমাদের 1। আরো করবো। দেখো ম্যাগনেসিয়াম পরে করি। অ্যালুমিনিয়াম হচ্ছে 13। অ্যালুমিনিয়াম 13 সবচেয়ে কাছে কে দেখো তো? 2, 10, 18 সবচেয়ে কাছে কে? 10। তাহলে অ্যালুমিনিয়াম 13 সবচেয়ে কাছে হচ্ছে 10। এরপরে কি বলছি, তাদের মধ্যে পারমাণবিক সংখ্যার পার্থক্য, একটা 10 একটা 13। পার্থক্য কত আমাদের? পার্থক্য আমাদের 3। তার মানে আমাদের অ্যালুমিনিয়ামের যোজনী কত আমাদের? অ্যালুমিনিয়ামের যোজনী আমাদের 3। ঠিক আছে, এরপর আসো
এরপর ধরো যে আমি ধরলাম যে আমি ক্যালসিয়াম 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 18 ক্যালসিয়াম 18 না 20 কি বলতেছি ক্যালসিয়াম 20 ঠিক আছে ক্যালসিয়াম 20 ক্যালসিয়ামের সবচেয়ে কাছে কে ক্যালসিয়ামের সবচেয়ে কাছে হচ্ছে আমাদের আর্গন পার্থক্য কত পার্থক্য 2 20 আর 18 পার্থক্য কত পার্থক্য হচ্ছে আমাদের 2 এর পার্থক্য তার মানে আমাদের ক্যালসিয়ামের যোজনী কত আমাদের 2 বুঝছো আশা করি বুঝছো যে যোজনী কিভাবে বের করতে হবে প্রথমে আমরা তুলনা করব কাদের সাথে আমাদের যে মোস্ট স্টেবল যাদেরকে আমরা আইডল ধরে নিছি কারা আইডল 18 নম্বর গ্রুপের 18 নম্বর গ্রুপের যে মৌলগুলা হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন xenon ওরা হচ্ছে আমাদের কি আইডল ওদের পারমাণবিক সংখ্যা আমরা অর্জন করতে চাই ওদের পারমাণবিক সংখ্যার মতো হতে চাই ঠিক আছে তো এখন ওদের পারমাণবিক সংখ্যা কি করতে হবে আমার ওদের পারমাণবিক সংখ্যা অর্জন করতে চাই তাহলে আমাদের হয় দান করতে হবে অথবা গ্রহণ করতে হবে যে কোনো একটা কিছু তো করতে হবে বুঝতে পারছো যে কোনো একটা কিছু তো করতে হবে দান করে অথবা গ্রহণ করে তো ওদের পারমাণবিক সংখ্যা আমরা কি করতে পারবো অর্জন করতে পারবো এখন ওটা বাদ দিয়ে দান গ্রহণ আমরা পরে আসতেছি কথা হচ্ছে কি আমরা জাস্ট যোজনীটা বের করতে চাইতেছি ঠিক আছে একটা মৌলের ওর পরমাণুর যোজনী বের করতে চাইতেছি এখন যোজনী বের করার ট্রিক্স কি বলছি যে হিলিয়াম নিয়ন আর্গনের পারমাণবিক সংখ্যা সবচেয়ে কাছেরটার সাথে তুলনা করব যদি আমি অক্সিজেন নেই সবচেয়ে কাছে আমাদের নিয়ন যদি ক্লোরিন নেই সবচেয়ে কাছে আমাদের আর্গন যদি আমাদের অ্যালুমিনিয়াম নেই সবচেয়ে কাছে আমাদের কি নিয়ন যদি আমরা হাইড্রোজেন নিই যদি নিই আমরা হাইড্রোজেনের এক সবচেয়ে কাছে কে আমাদের হিলিয়াম সবচেয়ে কাছে কে আমাদের হিলিয়াম তো ওদের পার্থক্য কত 2 আর 1 এর মধ্যে পার্থক্য কত 1 এর তার মানে হাইড্রোজেনের যোজনী আমাদের কত 1 হাইড্রোজেনের যোজনী আমাদের কত আসছে 1 আসছে বুঝতে পারছো এই হচ্ছে কাহিনী এই হচ্ছে কি আমাদের কাহিনী বুঝছো এইভাবে আমরা কি বের করতে পারবো আমরা যোজনী বের করতে পারবো এখন আমরা যদি লেখার ট্রাই করি যে আমরা সংকেত লিখবো ঠিক আছে এখন দেখি সংকেত লিখবো আমরা এখন আমরা সুন্দরভাবে লিখতে পারবো এখন কি লিখতে পারবো আমার মনে হয় না এখন লিখতে পারবো কিন্তু আমাদেরকে একটা জিনিস জানতে হবে একটা জিনিস জানতে হবে সেটা কি সেটা হচ্ছে দেখো আমার সাথে লিখো লিখছো এ এর সাথে ছোট হাতের বি বি এর সাথে ছোট হাতের এ এতটুকু লিখছো লিখলে ভালো আরো লিখো যে বি হচ্ছে আমাদের বি এর যোজনী ছোট হাতের এ হচ্ছে আমাদের এ এর যোজনী এখন দেখো যার যোজনী তার সাথে কি বসছে এ এর যোজনীর সাথে এর সাথে বসছে বি এর যোজনী বি এর সাথে বসছে এ এর যোজনী বিষয়টা দেখছো এ এর সাথে বসছে বি এর যোজনী আর বি এর সাথে বসছে এ এর যোজনী অর্থাৎ যোজনী একজনের সাথে আরেকজনের সাথে বসছে তো এরটা বসছে বি এর সাথে বি এরটা বসছে কার সাথে এ এর সাথে এটাই হচ্ছে আমাদের যৌগ লেখার নিয়ম যৌগ লেখার নিয়ম যৌগ লেখার নিয়ম আমরা কেন যোজনী শিখছি বুঝছো কেন যোজনী শিখছি কেন আমাদের কি যোজনী জানা লাগবে কেন আমাদের যোজনী জানা লাগবে যোজনী জানা লাগবে এই জন্যই কারণ আমি যদি যোজনী না জানি আমি তো একটা যৌগ লিখতে পারবো না ওর পাশে যোজনীটা বসাবো এই যে আমরা লিখি NH3 HCl এই যে আমরা এগুলো লিখি তারপর আমরা আরো কি লিখি ধরো যে PH3 NaOH এই যেগুলো লিখতেছি এগুলো কিভাবে আসতেছে এগুলোতে তো যোজনী কারণে আসতেছে যোজনী ইউজ করে আমরা এগুলো লিখতে পারতেছি ঠিক আছে মুখস্থ করলে চলবে না কিভাবে আসতেছে এটা জানতে হবে ঠিক আছে তো এর যোজনী কার সাথে বসতেছে বি এর সাথে আর বি এর যোজনী বসতেছে এর সাথে কাহিনীটা কেমন একটু বুঝাই একটু বুঝাই ধরো যে আমি সেখানে তো আমাদের एग्जांपल আছে এই যে এখানে एग्जांपल আছে এগুলো আমরা এখন লিখবো দেখো ক্যালসিয়াম অক্সাইড তো প্রথমে আমরা কি করব
এ বি লিখে ফেলবো। এ বিটা কি, এ আর বিটা কি, এ বি মানে হচ্ছে, এ মানে হচ্ছে ধরো যে এ আর বি মানে হচ্ছে তোমার কি হইতে পারে, ক্যালসিয়াম, সরি ক্লোরিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, সোডিয়াম, যে কোনো কিছু হইতে পারে, মানে আমাদের ইত্যাদি 118টা যে কোনো কিছু হইতে পারে, এ আর বি। আর ছোট হাতের এ আর ছোট হাতের বি হচ্ছে আমাদের দুইটার যোজনী, ঠিক আছে। আর আমরা কিভাবে লিখবো, ধরো যে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম লিখবো, অক্সিজেন লিখবো, ঠিক আছে, ক্যালসিয়াম লিখবো, অক্সিজেন লিখবো। এখন দেখো ক্যালসিয়ামের সাথে কে বসবে, একটু গ্যাপ দেই, ক্যালসিয়ামের সাথে বসবে অক্সিজেনের যোজনী, আর অক্সিজেনের সাথে বসবে ক্যালসিয়ামের যোজনী। আমরা দেখো আমরা বের করছি, অক্সিজেনের যোজনী হচ্ছে 2, ক্যালসিয়ামের যোজনীও 2, ঠিক আছে, আমরা বের করছি। তার মানে ক্যালসিয়ামের যোজনী অক্সিজেনের সাথে কে বসবে, ক্যালসিয়ামের যোজনী 2, আর ক্যালসিয়ামের সাথে বসবে অক্সিজেনের যোজনী 2, দুইটারই যোজনী 2। এখন 2-2 অনুপাত, এটা আমরা কি বলছি, যৌগগুলো অনুপাত আকারে থাকে, 2:1, 2:2, 2:2 অনুপাত মানে হচ্ছে 1:1, একই কথা। 2:2 অনুপাত যে কথা, 1:1 একই কথা। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ক্যালসিয়াম অক্সাইড। এই কারণেই দুইটার যোজনী সেম হওয়ার কারণেই ওই সময় তুমি যে আন্তাজে যে ক্যালসিয়াম অক্সাইড লিখছো এটা হয়ে গেছে, দুইটার যোজনী সেম হওয়ার কারণে। সেম না হলে কিন্তু এটা হইতো না, বুঝছো। এরপর দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম লিখে ফেলবো, অ্যালুমিনিয়াম। এরপরে অক্সিজেন, অ্যালুমিনিয়াম লিখবো, অক্সিজেন লিখবো। এটা হচ্ছে আমাদের এ, এই কল্পনা করতে পারো, এটাকে কল্পনা করতে পারো বি। তো এ এর সাথে বসবে হচ্ছে আমাদের বি এর যোজনী, আর বি এর সাথে বসবে আমাদের এ এর যোজনী। কারণ দেখো অ্যালুমিনিয়ামের সাথে বসবে অক্সিজেনের যোজনী, অক্সিজেনের যোজনী জানছি কত, 2, অক্সিজেন যোজনী জানছি আমরা 2, অক্সিজেন যোজনী 2, অ্যালুমিনিয়ামের যোজনী 3, অ্যালুমিনিয়ামের যোজনী 3। অ্যালুমিনিয়ামের যোজনী বসবে কার সাথে, অ্যালুমিনিয়ামের যোজনী যেটা, এটা বসবে কার সাথে, অক্সিজেনের সাথে 3, আর অক্সিজেনের যোজনী কত, 2, এটা বসবে অ্যালুমিনিয়ামের সাথে, বুঝছো। অক্সিজেন যোজনী বসে অ্যালুমিনিয়ামের সাথে, অ্যালুমিনিয়াম যোজনী বসছে অক্সিজেনের সাথে। এটা হচ্ছে আমাদের কি, অ্যালুমিনিয়াম অক্সাইডের রিয়েল সমীকরণ বা সংকেত। সমীকরণ বলতেছে এটা সংকেত, সংকেত। এরপরে দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম লিখবো, ক্লোরিন লিখবো, ঠিক আছে, অ্যালুমিনিয়াম লিখবো, ক্লোরিন লিখবো। এখন দেখবো যে অ্যালুমিনিয়ামটা আমরা কল্পনা করতেছি এ, আর ক্লোরিনটা কল্পনা করতেছি বি। এ এর সাথে বসবে বি এর যোজনী, বি এর সাথে বসবে এ এর যোজনী। দেখি তো দেখি তো, আমাদের ক্লোরিনের যোজনী জানা লাগবে, অ্যালুমিনিয়ামের যোজনী আমরা অলরেডি জানছি যে 3, অ্যালুমিনিয়ামের যোজনী 3, আর ক্লোরিন, ক্লোরিনটা বের করছে যে ক্লোরিনের যোজনী হচ্ছে আমাদের 1, ক্লোরিন যোজনী আমাদের কত, 1। তাহলে ক্লোরিনের যোজনী বসবে কার সাথে, অ্যালুমিনিয়ামের সাথে বসবে 1, আর অ্যালুমিনিয়ামের 3 বসবে কার সাথে, ক্লোরিনের সাথে। তাহলে এটাকে আমরা একটা লেখা যায় কথা, না লেখা একই কথা, তাহলে এভাবে লিখতে পারি AlCl3, ঠিক আছে। এখন হচ্ছে আমরা একটা সংকেত লেখার নিয়ম জানছি, ঠিক আছে, সুন্দর। আমরা কি লেখার নিয়ম জানছি, সংকেত লেখার নিয়ম জানছি। এখন কথা হচ্ছে আমাদের সংকেতগুলো কি সবসময় এমন ইজি হয়, সবসময় কিন্তু এখন ইজি হয় না, আমাদের সংকেত সবসময় এমন ইজি হয় না। এগুলো ইজি ইজি দেখো, এখানে জাস্ট আমরা একটা পরমাণু দুইটা পরমাণু ইউজ করতেছি। এখন আমাদের আরো ক্রিটিক্যাল সংকেত আছে, তো আমরা ক্রিটিক্যাল সংকেতগুলো শিখবো। ওগুলো শেখার জন্য আমাদের আরো কিছু বেসিক নেওয়া লাগবে, যেগুলো হচ্ছে কি জারণ সংখ্যা, যৌগমূলক, এগুলা, ঠিক আছে। চলো আমরা শুরু করি। তো দেখো এখন আমরা জানবো জারণ সংখ্যা নিয়ে। কি নিয়ে, জারণ সংখ্যা নিয়ে। জারণ সংখ্যা, জারণ সংখ্যা, এটা নিয়েও অনেকের অনেক বেশি ভয় লাগা কাজ করে, কনফিউশন থাকো। জিনিসটা দেখো, জারণ সংখ্যাটা কি, একটি পরমাণু যৌগ গঠনের সময় যতগুলো ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয়, আর যতগুলো ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই জিনিসটা বুঝো, একটু বুঝো। একটা দুইটা লাইন লিখি, একটু আমার সাথে সাথে লেখো, যে ইলেকট্রন গ্রহণ মানে ইলেকট্রন গ্রহণ মানে নেগেটিভ আয়ন, ইলেকট্রন ত্যাগ অথবা দান
মানে হচ্ছে আমাদের পজিটিভ আয়ন। আয়ন জিনিসটা কি আসতেছে, আয়ন জিনিসটা কি বুঝাচ্ছি, আয়ন কি বুঝাচ্ছি, আয়ন আসতেছি। এখন দেখো, এখন পরমাণু ইলেকট্রন গ্রহণ করবে অথবা ত্যাগ করবে কেন, এটা হচ্ছে কোশ্চেন আমাদের। যে আমরা ইলেকট্রন গ্রহণ করব, ত্যাগ করব, ভালো কথা, কেন করবে, কেন করবে এটা আমাদের কোশ্চেন। তো কেন করবে এটা কিন্তু আমরা অলরেডি জানি। কেন করবে, কেন করবে, কেন, কেন করবে, স্টেবিলিটির জন্য, স্টেবিলিটির জন্য, স্টেবিলিটির জন্য, স্টেবিলিটি পড়ছি আমরা অলরেডি, যে আমরা জানি যে স্টেবিলিটি অর্জন করতে চায়, স্টেবল হতে চায়। ও মানুষ নয় তো কি আছে, ওই স্টেবল হতে চায়, মানুষের মতো স্টেবল হতে চায়। আর ওই স্টেবিলিটির জন্য কি করবে, ইলেকট্রন গ্রহণ অথবা ত্যাগ করবে। ইলেকট্রন গ্রহণ অথবা ত্যাগ করে ও কার পারমাণবিক সংখ্যা অর্জন করবে। যদি আমরা ডিপলি বলি, ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। দুইটা আমরা এখন আপাতত আলোচনা আনতেছি, যদি ইলেকট্রন বিন্যাস এখনো পড়িনি। এখন পারমাণবিক সংখ্যা দিয়ে কথা বলি, যে কার পারমাণবিক সংখ্যা অর্জন করতে চায়। যারা স্টেবল, শুনো, মানুষ স্টেবল হতে চায়, স্টেবল আমি টাকা দিয়ে তুলনা করছি, কার মতো টাকা অর্জন করতে চায়, যারা স্টেবল ওদের মতো, ও স্টেবল হইতে চায়, তো কার মতো স্টেবল হবে, যাদের পারমাণবিক সংখ্যা স্টেবল ওদের মতো। তো কারা স্টেবল আমরা অলরেডি জানি, কারা স্টেবল, মোস্ট স্টেবল। আমরা একটা পরিবারকে পেয়ে গেছি যে মোস্ট স্টেবল, ওরা, ওদেরকে আমরা কি বলি, মোস্ট স্টেবল পরিবার বলি। ওরা কারা, ওরা কারা, ওরা হচ্ছে আমাদের হিলিয়াম 2, নিয়ন 10। আমরা আপাতত 3 জনের নিয়ে কথা বলতেছি, যাদেরকে বাইরে আমরা আপাতত লাগতেছে, আমরা অত জ্ঞানী হওয়ার দরকার নেই। আপাতত আমরা ইজি ইজি শিখি, হ্যাঁ, ইজি জিনিস শিখতে শিখতে আমরা আস্তে আস্তে প্রো হবো। এখন দেখো, ওদের মতো পারমাণবিক সংখ্যা অর্জন করতে চায়, ওদের মতো পারমাণবিক সংখ্যা অর্জন করলে ও স্টেবল হবে। এখন কিভাবে অর্জন করবে, ইলেকট্রন বর্জন করে অথবা ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন বর্জন করলে পজিটিভ হয়ে যাবে, আর ইলেকট্রন গ্রহণ করলে নেগেটিভ হয়ে যাবে। বুঝছো, ইলেকট্রন গ্রহণ মানে নেগেটিভ আয়ন, ইলেকট্রন দান অথবা ত্যাগ মানে পজিটিভ আয়ন। ঠিক আছে, কিভাবে পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন হয় এটা এখন আসে। এই যে জারণ সংখ্যা, এই এখানে কি বলছে, যতটা ইলেকট্রন গ্রহণ করবে সেটাই হচ্ছে ওর জারণ সংখ্যা। জারণ সংখ্যাটা কি, জারণ সংখ্যা হচ্ছে কি, ও যে স্টেবল হইতে চায়, এই স্টেবিলিটির জন্য যতটা ইলেকট্রন বর্জন করবে অথবা যতটা ইলেকট্রন গ্রহণ করে যে আয়নে পরিণত হবে, ওই ইলেকট্রনের সংখ্যাটাই হচ্ছে ওর জারণ সংখ্যা। অর্থাৎ যতটা ইলেকট্রন ও গ্রহণ করবে ওটাই হচ্ছে ওর জারণ সংখ্যা, যতটা ইলেকট্রন দান করবে ওটাই হচ্ছে ওর কি, জারণ সংখ্যা। এখন জারণ সংখ্যা আর যোজনীর মধ্যে একটা মিল আছে। মিলটা কি, যে ওদের যে মানগুলা সেম হয়, জাস্ট চিহ্নগুলা পরিবর্তন হয়। কিরকম দেখো, অক্সিজেন 8, অক্সিজেন উল্টা লিখছি, দেখো ব্রেনের কি অবস্থা, অক্সিজেন 8, ঠিক আছে, অক্সিজেন 8। এখন ও স্টেবল হতে চায়, স্টেবিলিটির জন্য ও কি, ওদের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। ঠিক আছে, এখন ইলেকট্রন বিন্যাস অর্জন মানে হচ্ছে ওদের কি পারমাণবিক সংখ্যা অর্জন করবে। তো পারমাণবিক সংখ্যা সবচেয়ে কাছের কে, নিয়নটা অর্জন করবে। কিভাবে অর্জন করবে, ওর আছে 8, ওর আছে কি 8, হইতে হবে কত 10। ও কি করবে, গ্রহণ করবে না বর্জন করবে, ও কি করবে, গ্রহণ করবে না বর্জন করবে, অফকোর্স কি করবে, গ্রহণ করবে। আছে 8, হইতে হবে 10, দুইটা নিতে হবে না, দুইটা গ্রহণ করতে হবে না। যে অক্সিজেনের আছে 8, হইতে হবে 10, তাহলে কি দুইটাও গ্রহণ করতে হবে, দুইটাও গ্রহণ করলেও কি নেগেটিভ আয়নে পরিণত হবে। ওইটাকে আমরা বলবো যে ও দুইটা গ্রহণ করবে +2, দুইটা ওর সাথে যুক্ত হবে, তখন ও নিয়ন 10 হবে। কিন্তু পরে ও কি হয়ে যাবে, ওর লাস্টে আউটপুট কি বের হবে জানো, অক্সিজেন 2-। অক্সিজেন 2- মানে কি, ও দুইটা গ্রহণ করছে। অক্সিজেন 2- মানে কি, ও দুইটা গ্রহণ করছে। এরপরে দেখো, এরপর আমরা নিলাম সোডিয়াম 11, আমাদের সোডিয়াম 11
স্টেবল হইতে চাই, স্টেবিলিটির জন্য ওদেরকে ফলো করবে। সবচেয়ে কাছে গিয়ে নিয়ন, নিয়নের 10, ওর আছে 11, ওর কি এক্সট্রা আছে না, ও কি করবে ছেড়ে দিবে। আর ছেড়ে দিলে আমি কি বলছি পজিটিভ হবে, গ্রহণ করলে নেগেটিভ, গ্রহণ করছে দুইটা নেগেটিভ হয়ে গেছে, ও ছেড়ে দিবে। তো ওর সম্পর্ক কার সাথে হবে, নিয়নের সাথে হবে, যেখানে ও একটা মাইনাস হবে, ওর থেকে একটা ও ছেড়ে দিবে, ও একটা ছেড়ে দিয়ে নিয়নের মতো হইতে যাবে, নিয়নের মতো 10 হবে, একটা ছেড়ে দিছে। ওর ফাইনাল আউটকাম কি হবে, ওর ফাইনাল আউটকাম হবে, ও যে ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পরে ওর আউটকাম হবে সোডিয়াম প্লাস। সোডিয়াম প্লাস মানে কি, সোডিয়াম প্লাস মানে ও একটা ছেড়ে দিছে, একটা ছেড়ে দিছে। সোডিয়াম প্লাস মানে কি একটা ছেড়ে দিছে। আশা করি বুঝতে পারছো। এখন আমি আরেকটা নিব, সেটা হচ্ছে ক্লোরিন 17। এখন দেখো এখান থেকে আমি জারণ সংখ্যা কি পাইতেছি, অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে 2-, সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1, বুঝছো, এগুলো হচ্ছে জারণ সংখ্যা। আমি দেখো অক্সিজেনের যোজনী কিন্তু 2ই পাইছি, জাস্ট সামনে একটা মাইনাস যুক্ত হচ্ছে। সোডিয়ামের জারণ সংখ্যা আমি যোজনী কিন্তু একই পাইছি, জাস্ট সামনে একটা প্লাস যুক্ত হচ্ছে, ঠিক আছে। যদি আমি লিখি এই সাইডে লেখা ট্রাই করি যে অক্সিজেনের জারণ সংখ্যা সোডিয়ামের দেখো অক্সিজেনের যোজনী কত ছিল, অক্সিজেনের যোজনী 2 ছিল, সোডিয়ামের যোজনী ছিল আমাদের কত, সোডিয়ামের যোজনী 1 ছিল, অক্সিজেনের যোজনী 2 ছিল, সোডিয়ামের যোজনী 1 ছিল। এখন অক্সিজেনের যোজনী 2, সোডিয়ামের যোজনী 1, এটা লিখলাম তো। জারণ সংখ্যা জাস্ট সামনে চিহ্নটা চেঞ্জ হবে। চিহ্নটা কেমনে চেঞ্জ হবে দেখো, সোডিয়ামের হয়ে গেছে +1, সামনে একটা প্লাস বসবে, আর অক্সিজেনের হয়ে গেছে 2-, মানে সামনে একটা মাইনাস বসবে। অর্থাৎ অক্সিজেনের জারণ সংখ্যা -2, সোডিয়ামের জারণ সংখ্যা +1। এটা কি মিন করতেছে, এই লাইনটা কি মিন করতেছে, এই লাইনটা মিন করতেছে অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে। এই যে দেখো একটি পরমাণু যোগ করার সময় যতটি ইলেকট্রন বর্জন করে অথবা যতটি ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে, যতটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, তাকে ওই সংখ্যাটা ইলেকট্রন যতগুলো ইলেকট্রন গ্রহণ করছে ওটারে বলে কি, ওর ওই সংখ্যাটাকে কি বলে, ওর জারণ সংখ্যা বলে। অক্সিজেন 2টা ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে, 2টা ইলেকট্রন যে গ্রহণ করছে ওর এই জন্য -2 হইছে, -2 ওর জারণ সংখ্যা। সোডিয়ামের জারণ সংখ্যা কত, +1, সোডিয়ামের জারণ সংখ্যা +1, ও মানে একটা ইলেকট্রন দান করছে। আমি আরেকটা एग्जांपल নেই, ক্লোরিন 17, ও কি হইতে যায়, স্টেবল হইতে চায়, কার মতো হবে, আর্গনের মতো হবে, ও আর্গনের মতো হবে। এখন ওর আর্গনের মতো হইলে আর কি লাগে, একটা ইলেকট্রন লাগে +1, একটা ইলেকট্রন লাগে, ঠিক আছে, একটা ইলেকট্রন যুক্ত করছে। একটা ইলেকট্রন যুক্ত করার পর ক্লোরিনের অবস্থা কি হবে, ক্লোরিন হয়ে যাবে ক্লোরিন মাইনাস, ক্লোরিন হয়ে যাবে কি ক্লোরিন মাইনাস মানে ও একটা ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে, ও একটা কি ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে, একটা ইলেকট্রন গ্রহণ করে 18 হইছে, একটা ইলেকট্রন গ্রহণ করে কি হইছে 18 হইছে। তার মানে আমি ক্লোরিনের জারণ সংখ্যা কি পাইছি, ক্লোরিনের জারণ সংখ্যা আমি কি পাইছি, -1 পাইছি না, পাইছি কি পাইছি না, পাইছি। ক্লোরিনের জারণ সংখ্যা আমি কি পাইছি, -1 পাইছি। সেম ভাবে আমি আরেকটা एग्जांपल নিই, জিনিসটা ক্লিয়ার হইতে হবে, জিনিসটা ক্লিয়ার নইলে হবে না। ম্যাগনেসিয়াম 12, হ্যাঁ, ওর সবচেয়ে কাছে কে, সবচেয়ে কাছে স্টেবল হচ্ছে নিয়ন, নিয়নের মতো হতে চায়, ওর আছে কয়টা 12টা, নিয়ন কত, নিয়ন 10। তার মানে দুইটা কি করতে হবে, ছেড়ে দিতে হবে, দুইটা কি করতে হবে, ছেড়ে দিতে হবে। তো দুইটা মাইনাস করবে, দুইটা মাইনাস কইরা আলটিমেটলি যেটা পাবো সেটা হবে ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+ মানে কি, আমি কি বলছি, প্লাস মানে কি ত্যাগ করা, প্লাস মানে ত্যাগ করা, 2+ মানে দুইটা ত্যাগ করছে, প্লাস মানে ত্যাগ করা, 2+ মানে কয়টা ত্যাগ করছে, দুইটা ত্যাগ করছে, দুইটা। তার মানে আমার ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কত আমাদের, +2। বুঝতে পারছো, ওদের যোজনী আর জারণ সংখ্যার মানগুলা সমান হয়, 2 1 1 2, এগুলাই কিন্তু ওদের যোজনী। জাস্ট হচ্ছে কি জারণ সংখ্যাতে সামনে প্লাস মাইনাস আসে, প্লাস মাইনাস দিয়ে বোঝায়
যে ও কয়টা ইলেকট্রন দান করছে, কয়টা ইলেকট্রন গ্রহণ করছে। যদি দান করে প্লাস, যদি গ্রহণ করে মাইনাস, যদি দান করে প্লাস, যদি গ্রহণ করে মাইনাস, যদি দান করে প্লাস, গ্রহণ করে মাইনাস। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এই ছিল জারণ সংখ্যা বের করার নিয়ম, যে আমরা কিভাবে জারণ সংখ্যা বের করতে পারি। জারণ সংখ্যা জাস্ট আমরা একটু কম্পেয়ার করলে ইজিলি বের করে ফেলতে পারবো যে কোনো পরমাণুর জন্য, ঠিক আছে। এখন কথা হইতেছে এই যে জারণ সংখ্যা বের করতেছি, এই যে জারণ সংখ্যা বের করতেছি, এই যে ক্লোরিন মাইনাস, ধরো এই যে অ্যালুমিনিয়াম 3+, একটু আগে আমরা কি পড়ছিলাম, অ্যালুমিনিয়াম ক্লোরাইড পড়ছিলাম একটা, ঠিক আছে। যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড পড়ছিলাম না, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে আমি যদি ভাঙি, অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে ভাঙলে আমি কি পাবো জানো? অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে ভাঙলে আমি অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম 3+ আর ক্লোরিন মাইনাস পাবো। কয়টা ক্লোরিন? 3টা ক্লোরিন। কয়টা ক্লোরিন? 3টা ক্লোরিন। দেখো আমি অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে ভাঙলে অ্যালুমিনিয়াম 3+ পাবো আর ক্লোরিন মাইনাস পাবো। কয়টা ক্লোরিন? 3টা ক্লোরিন মাইনাস, ঠিক আছে। এখানে 3টা ক্লোরিন আছে, 3টা ক্লোরিন মাইনাস। তার মানে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন দান করতেছে। 3+ মানে কয়টা ইলেকট্রন দান করতেছে? 3টা ইলেকট্রন দান করতেছে। আর প্রত্যেকটা ক্লোরিন একটা করে ইলেকট্রন গ্রহণ করতেছে, আর 3টা ইলেকট্রন, 3টা ক্লোরিন 3টা ইলেকট্রন গ্রহণ করতেছে। অ্যালুমিনিয়াম 3টা দান করতেছে, প্রত্যেকটা ক্লোরিন একটা করে ইলেকট্রন গ্রহণ করতেছে। এটা ক্লোরিন আছে কয়টা? 3 জন। তাহলে 3টা ক্লোরিন 3টা গ্রহণ করছে। এভাবে আমরা কি গঠন করছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এভাবে কি গঠন হইছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড গঠন হইছে। এখন এই যে পজিটিভ, এই পজিটিভটারে দেখতেছো আর এই যে নেগেটিভটারে দেখতেছো, পজিটিভটারে বলে ক্যাটায়ন, এটাকে বলে ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন, আর এই যে নেগেটিভটা দেখতেছো ওকে বলে অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন, ঠিক আছে। অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন, ঠিক আছে। এখন এই যে আমরা মৌলসমূহ আয়ন আকারে আছে, মৌলসমূহ আয়ন আকারে আছে। কিরকম আয়ন আকারে? এই যে আমাদের মৌল সোডিয়াম প্লাস আয়ন আকারে আছে, ক্লোরিন মাইনাস আয়ন আকারে আছে, অক্সিজেন 2- আয়ন আকারে আছে, ম্যাগনেসিয়াম 2+ আয়ন আকারে আছে। প্রত্যেকটা মৌল কি আকারে আছে? আয়ন আকারে আছে। পজিটিভ হলে ক্যাটায়ন, নেগেটিভ হলে অ্যানায়ন। পজিটিভ হলে ক্যাটায়ন, নেগেটিভ হলে কি আমাদের অ্যানায়ন। সোডিয়াম প্লাস মানে ও একটা ইলেকট্রন দান করছে, ক্লোরিন মাইনাস মানে একটা ইলেকট্রন গ্রহণ করছে, অক্সিজেন 2- মানে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, ম্যাগনেসিয়াম 2+ মানে দুইটা ইলেকট্রন দান করছে। এই যে মৌলসমূহ আয়ন আকারে আছে, সেম ভাবে আমাদের যৌগসমূহ থাকতে পারে। যৌগসমূহ থাকতে পারে। যৌগ কোনগুলো? যৌগ আমরা পড়ছি যে আমাদের যে H2SO4 এগুলোকে আমরা যৌগ বলছি। তারপরে ওগুলোকে বাদ দাও, মানে আমি মেইনলি যৌগ কাকে থেকে পড়ছি। যৌগ মানে হচ্ছে কি? একাধিক মৌল থাকবে। যৌগ মানে কি? একাধিক মৌল থাকবে, ডিফারেন্ট একাধিক মৌল থাকবে, ঠিক আছে। যৌগ মানে কি? ডিফারেন্ট একাধিক মৌল থাকবে। NH4+ এটা একটা যৌগ, NH4 একটা যৌগ, ঠিক আছে। আর উপরে একটা প্লাস আছে, তার মানে কি? যৌগসমূহ কি আকার আছে? আয়ন আকার আছে। NH4 একটা যৌগ, প্লাসটা পরে লিখি। দেখ NH4 একটা যৌগ না? অফকোর্স যৌগ। কারণ কি? আমি কি বলছি? যৌগ মানে কি? যৌগ মানে হচ্ছে কি একাধিক মৌল। যৌগ মানে কিভাবে গঠন করতে হবে? যৌগ মানে একাধিক মৌল, একাধিক ভিন্ন ভিন্ন মৌল থাকবে, ঠিক আছে। একাধিক ভিন্ন ভিন্ন মৌল মিলে আমার কি গঠন করবে? যৌগ গঠন করবে। এখানে দেখো নাইট্রোজেন আছে, অক্সিজেন, হাইড্রোজেন আছে, দুইটা ডিফারেন্ট মৌল যুক্ত হয়ে একটা যৌগ গঠন করছে। এটা প্লাস আকারে আছে। তার মানে কি? তার মানে কি আকারে আছে? আয়ন আকারে আছে না? তার মানে যৌগসমূহ কি আকারে আছে? আয়ন আকারে আছে। আছে কি না? আছে। সেম ভাবে আমাদের
কার্বনেট, এটাকে বলি কার্বনেট। এখন দেখো কার্বন ডাইঅক্সাইড, এখানে আমার কার্বন আছে অক্সিজেন আছে, দুইটা মৌল মিলে একটা যৌগ গঠন করছে। কি আকার আছে? কি আকার আছে? 2- মানে আয়ন আকারে আছে। মানে কি আছে? আয়ন আকারে আছে, আয়ন আকারে আছে, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের যৌগগুলো আয়ন আকারে আছে, এগুলোকে আমরা একটা স্পেশাল নাম দিই, স্পেশাল নাম দিই, যেহেতু ওরা কি, ওরা যৌগ, ওদের একটা আলাদা ব্র্যান্ড ভ্যালু আছে। ওরা চিন্তা, ওরা বলে যে কি রে ভাই, মৌল যদি আয়ন আকারে থাকে, ওদেরকে যদি আয়ন বলে, আমরা আয়ন আকারে থাকলে আমাদেরকে আয়ন বললে মানায়? আমাদেরকে আয়ন বললে মানায়? মানায় না। তো ওরা বললো যে আমাদের একটা ডিফারেন্ট নাম দাও, তোদেরকে ডিফারেন্ট নাম দিল যে যৌগমূলক। যৌগ, ওদের একটা ডিফারেন্ট নাম দিছে যৌগমূলক। যৌগমূলক, ঠিক আছে, এটা হচ্ছে ওদের ডিফারেন্ট নাম, যে যৌগমূলক। আচ্ছা যা, তোরা বেশি লাফাইতেছ যে তোদেরকে আয়ন বলা যাবে না, তোদেরকে নাম দিছে যৌগমূলক। তো আমরা এখান থেকে কি জানছি? আমরা জানছি যে আয়ন দুই প্রকার, আয়ন দুই প্রকার। এটা হচ্ছে আমাদের কি ক্যাটায়ন, এটা হচ্ছে আমাদের ক্যাটায়ন, আর এটা হচ্ছে আমাদের কি অ্যানায়ন। যের মধ্যে ক্যাটায়ন মানে হচ্ছে পজিটিভ আয়ন, আর অ্যানায়ন মানে হচ্ছে আমাদের কি নেগেটিভ আয়ন, ঠিক আছে। আর আমাদের এই মৌলসমূহ আয়ন আকার থাকলে ওটাকে আয়ন বলে, ক্যাটায়ন অ্যানায়ন বলে। আর যৌগসমূহ আয়ন আকার থাকলে সেটাকে আমরা কি বলি? যৌগমূলক বলি, ঠিক আছে। যৌগসমূহ আয়ন আকারে থাকতে পারে, আর ওরা আয়ন আকারে থাকলে আমরা যৌগমূলক বলি। আর মৌলসমূহ আয়ন আকারে থাকলে তাদেরকে আমরা আয়ন বলি। দুই টাইপের আয়ন, ক্যাটায়ন অ্যানায়ন, ঠিক আছে। এখন আমরা কিছু যৌগমূলক সম্পর্কে জানবো, কিছু যৌগমূলক সম্পর্কে জানবো, যাদের সম্পর্কে জানলে না জানলে নয়, ঠিক আছে। তাদের সম্পর্কে আমাদের কি জানা আমাদের ইম্পর্টেন্ট, এই কেমিস্ট্রির জন্য অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট, যে আমরা কেমিস্ট্রিতে আমরা ডিফারেন্ট যৌগ লিখবো, আমাদের কোশ্চেনে দিবে। আমরা ডিফারেন্ট টাইপের যৌগ আমাদের কোশ্চেন উদ্দীপকে দিয়ে দেয়। তো এগুলো আমাদেরকে জানার জন্য, এই যৌগমূলকগুলা লেখার জন্য আমাদের যৌগমূলকগুলা কি হবে, জানতে হবে, ঠিক আছে। তো এই যৌগমূলক সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার ট্রাই করি, চলো দেখি। দেখো এই যৌগমূলকগুলোকে আমরা তিনটা গ্রুপে ভাগ করছি, ঠিক আছে। যে গ্রুপগুলো একটা নাম দিয়ে দিই, চলো দেখি। এদেরকে নাম দিলাম একযোজী, এদেরকে দিলাম দ্বিযোজী, এদেরকে নাম দিলাম ত্রিযোজী, ঠিক আছে। এখন এই একযোজী, দ্বিযোজী, ত্রিযোজীর মানে কি? এদের মানে নামে লাস্টে আছে যোজী। যোজী মানে যোজনী, যোজী মানে যোজনী। মানে একযোজী মানে আছে তাদের যোজনী 1, দ্বিযোজী মানে তাদের যোজনী 2, ত্রিযোজী মানে তাদের যোজনী 3। তার মানে একযোজী থেকে আমি কি পাইতেছি? একযোজী থেকে আমি বুঝতেছি তাদের যোজনী কত। যোজনী আমাদের যোজনী আমাদের 1, ঠিক আছে, বুঝতে পারছো? আর আমি কি বলছি, যোজনী আর জারণ সংখ্যার মান সেম, জাস্ট জারণ সংখ্যার সামনে একটা প্লাস মাইনাস আসে। জারণ সংখ্যা যদি যোজনী যদি 1 হয়, তাহলে জারণ সংখ্যা কি হইতে পারে? জারণ সংখ্যা +1 হইতে পারে, -1ও হইতে পারে, ঠিক আছে। দেখো এখানে +1ও আছে, -1ও আছে, +1ও আছে, -1ও আছে, অর্থাৎ এক যোজনীর আন্ডারে। অর্থাৎ যোজনী 1 হইলে জারণ সংখ্যা প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, ঠিক আছে। এখন আসলে ওদের নামগুলো জেনে নি, নাম না জানলে তো হবে না। এই যে আমাদের যৌগমূলকগুলা যাদেরকে নিয়ে আমাদের এত আলোচনা, এই যৌগমূলকগুলোর নাম আমরা জেনে নিই, চলো। যে NH4+, এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম, PH4+, এটা হচ্ছে ফসফোনিয়াম, OH- oxide, NO3- nitrate, CN- cyanide, MnO4- permanganate, ঠিক আছে। তারপরে SCO3-
বাইকার্বনেট, হাইড্রোজেন থাকলে একটা বাই অ্যাড হয়, যদি কোনো একটা সামনে হাইড্রোজেন এক্সট্রা থাকে তাহলে বাইকার্বনেট, বাইকার্বনেট। নিচেটা হচ্ছে বাইসালফেট, এটা হচ্ছে কি বাই সালফেট। ঠিক আছে, এই গেল আমাদের একযোজি। এখন আমরা দ্বিযোজি গুলা নিয়ে কথা বলবো। দ্বিযোজি মানে যোজনী দুই। তাহলে এখন দেখো সালফেট, SO4 2 মানে হচ্ছে সালফেট, মোস্ট আমাদের পপুলার ইন দা ব্যাচ সালফেট। এরপর দেখো CO3 2 কার্বনেট, CO3 2 কার্বনেট। এরপরে দেখো C2O4 2 C2O4 2 হচ্ছে অক্সালেট, অক্সালেট। ঠিক আছে, এরপরে আমাদের H2O3 2 এটা হচ্ছে আমাদের থায়োসালফেট, থায়োসালফেট। এরপর হচ্ছে কি S4O6 2 এটা হচ্ছে আমাদের কি টেট্রাথায়োনেট, টেট্রাথায়োনেট, থায়োনেট। এরপরে আমাদের লাস্টটা এটা হচ্ছে ডাইক্রোমেট, Cr2O CR2O7 2 এটা হচ্ছে আমাদের ডাইক্রোমেট, ডাইক্রোমেট। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের দ্বিযোজি। আর ত্রিযোজি আমরা একটাই পড়বো, সেটা হচ্ছে ফসফেট। ঠিক আছে, ফসফেট। এই হচ্ছে আলোচনা। আমাদের এখন এই নামগুলা মুখস্থ রাখতে হবে, নামগুলা আমাদের মুখস্থ রাখতে হবে। নামগুলা কিভাবে মুখস্থ করব? এই যে আমরা এভাবে আমাদের খাতায় লিখবো, তো খাতায় লিখে এগুলাতে হাত দিয়ে দিব, হাত দিয়ে এগুলা বলবো, এগুলো দেখে দেখে নাম বলা ট্রাই করবো। যে NH4+ দেখে অ্যামোনিয়াম বলা ট্রাই করবো, PH4+ দেখে আমাদের ফসফোনিয়াম বলতে হবে, অক্সাইড মাইনাস দেখে OH- দেখে অক্সাইড বলতে হবে, NO3- দেখে নাইট্রেট বলতে হবে। ঠিক আছে, সেম ভাবে এগুলা SO4 2 থেকে সালফেট বলতে হবে, CO3 2 থেকে কার্বনেট বলতে হবে, এভাবে বলতে হবে, মুখস্থ করতে হবে। PO4 3 থেকে ফসফেট বলতে হবে। ঠিক আছে, একইভাবে উল্টা ভাবে করতে হবে। উল্টা ভাবে কিভাবে? যে অ্যামোনিয়াম দেখা ওর সংকেত বলতে হবে NH4 2+। এটা বেশি ইম্পর্টেন্ট। কারণ কি, আমাদের কোশ্চেন দিয়ে দিবে সংকেত বাংলা লেখা, বাংলায় নাম দিয়ে দিবে, তো আমার সংকেত ওটা লিখতে হবে। সংকেত লিখা আমাদের ওটার বিক্রিয়া লিখতে হবে, তো সংকেতটা আমাদের মনে রাখা লাগবে। অ্যামোনিয়াম বললে NH4+, এভাবে আমাদের না দেখে মুখস্থ করতে হবে, সবগুলো মুখস্থ করবা। ঠিক আছে, এর মধ্যে কিছু কিছু আছে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আমি বলবো সব মুখস্থ করো। কি বলবো? সব মুখস্থ করো। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি, এই যে যৌগমূলক গুলা, এই যৌগমূলক গুলাকে আমরা A আর B আকারে তুলনা করব। A আর B কি? এই যে আমরা একটু আগে পড়ছিলাম, A এর সাথে B বসবে, B এর সাথে A ছোট হাতের A বসবে, যেখানে ছোট হাতের B মানে হচ্ছে B এর যোজনী, আর ছোট হাতের A মানে হচ্ছে A এর যোজনী। ঠিক আছে, এটা আমরা একটু আগে পড়ছিলাম। তো এটা হচ্ছে কার ক্ষেত্রে? মৌলের ক্ষেত্রে। মৌল দিয়ে আমি যদি সংকেত বের করি, ঠিক আছে, মৌল দিয়ে আমি সংকেত বের করলে, এখন আমি এখানে কি করতেছি? যৌগমূলক ইউজ করতেছি। এখন এই যৌগমূলক গুলাকে, প্রত্যেকটা যৌগমূলককে আমি অ্যাজ এ অথবা বি ব্যবহার করতে পারবো, ব্যবহার করব প্রত্যেকটা যৌগমূলককে। ঠিক আছে, অ্যাজ এ অথবা বি ব্যবহার করব। তাহলে বি হিসেবে ব্যবহার করলে ওর যোজনী এর সাথে বসবে, এ হিসেবে ব্যবহার করলে ওর যোজনী বি এর সাথে বসবে। ওদের যোজনী কিভাবে মুখস্থ রাখবো? এই যে বলে দিছি, ওরা একযোজি, ওরা দ্বিযোজি, ওরা ত্রিযোজি। এখন এভাবে তো মনে রাখা যায় না। তুমি যখন ওদের নামগুলো মুখস্থ করবা, NH4+ মানে প্লাস, শুধু প্লাস মানে 1 মানে ওর যোজনী 1। ঠিক আছে, PH4+ মানে ওর জারণ সংখ্যা +1 মানে ওর যোজনী 1। ঠিক আছে, সেম ভাবে SO4 2 মানে ওর জারণ সংখ্যা 2 মানে ওর যোজনী 2। এভাবে তোমার মনে রাখতে হবে। ঠিক আছে, ডাইরেক্ট সংকেত সহ মুখস্থ করতে হবে যে এই যোজনী SO4 2 কার্বনেট 2 CO3 2 C2O4 2 ঠিক আছে, এভাবে মুখস্থ করতে হবে। তাহলে ও যোজনী সহ মুখস্থ থাকবে আমাদের। যোজনী সহ মুখস্থ থাকলে সুবিধা কি? আমরা যৌগ লিখতে পারবো। ঠিক আছে, এখন বুঝতে পারছো যে আমরা যে এই যে এখানে ভুলে গেছো, তুমি ভুলে যাওয়ার তো কথা না, একটু আগে পড়ছি। এই যে আমরা এটা শিখলাম যে A B, যেখানে A এর সাথে বলবে B এর যোজনী, B এর সাথে বলবে A এর যোজনী। তো আমরা মৌল দিয়ে A B মানে আমরা মৌল লিখছি, ক্লোরিন, ক্যালসিয়াম, অক্সিজেন, এগুলো বিভিন্ন মৌল লিখছি বা পরমাণু বলতে পারো। তো ওদেরকে দিয়ে আমরা যৌগ গঠন করছিলাম। ঠিক আছে, এখন আমরা যৌগমূলক ইউজ করে যৌগ গঠন করব। দেখো কিভাবে, দেখো এই যে ক্যালসিয়াম
ফসফেট। তো ক্যালসিয়াম প্রথমে লিখে ফেলি, ক্যালসিয়াম, ঠিক আছে। ফসফেট লিখবো এখন, ফসফেট দেখো, ফসফেট একটু আগে পড়ছি যে PO4 3 - লিখবো না, কারণ 3 - আমরা যখন ওদেরকে আয়ন আকারে লিখবো তখন লিখবো। এখন আমরা একটা যৌগ লিখতেছি, যৌগতে আমরা আয়ন লিখবো না, যৌগতে লিখবো কি, যৌগতে লিখবো যোজনী। যৌগতে কি লিখবো, যোজনী। এখন PO4 মানে ফসফেট, ফসফেটের যোজনী কত, একটু আগে লিখছি ত্রিযোজী। ফসফেট কি যোজী, ফসফেট ত্রিযোজী, তাহলে ফসফেটের যোজনী 3। তো ফসফেটের যোজনী কার সাথে বসবে, ক্যালসিয়ামের সাথে বসবে। আর ক্যালসিয়ামের যোজনী কত, ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম 20, ক্যালসিয়াম 20। সবচেয়ে কাছে কে, 18 আর আর্গন, আর্গন সবচেয়ে কাছে। পার্থক্য কত, পার্থক্য 2 এর, পার্থক্য কত 2 এর, তার মানে যোজনী কত 2, যোজনী 2। ক্যালসিয়ামের যোজনী বসবে ফসফেটের সাথে, ফসফেটের যোজনী বসে ক্যালসিয়ামের সাথে, ক্যালসিয়াম ফসফেট লেখা ডান। এটা হচ্ছে একদম ইজিয়েস্ট ওয়ে। ক্যালসিয়াম ফসফেট তোমাকে যদি নরমালি লিখতে দিত পারতা, পরীক্ষা হলে উদ্দীপকে দিয়ে দেবে ক্যালসিয়াম ফসফেট। তুমি যদি ক্যালসিয়াম ফসফেটের সংখ্যা দিয়ে না লিখতে পারো, তুমি বিক্রিয়া কেমনে লিখবা, বিক্রিয়া না লিখতে পারলে তুমি সমতা কেমনে করবা, সমতা করতে না পারলে তুমি ম্যাথ কেমনে করবা, বলো, তুমি আমারে বলো। এরপর আসো অ্যালুমিনিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়াম কার্বনেট আসবে এখন, কার্বনেট, কার্বনেট একটু আগে পড়ছি আমরা, দেখো দ্বিযোজিতে পড়ছি যে কার্বনেট CO3, ঠিক আছে। এখন আমরা কার্বনেটের যোজনী কত পড়ছি, 2 পড়ছি। অ্যালুমিনিয়ামের যোজনী কত, তাহলে একটা ব্র্যাকেট দিয়ে দেই যে অ্যালুমিনিয়ামের যোজনী কত পড়ছি, অ্যালুমিনিয়াম কত, অ্যালুমিনিয়াম 13, অ্যালুমিনিয়াম 13। সবচেয়ে কাছে কে, সবচেয়ে কাছে হচ্ছে আমাদের নিয়ন 10, নিয়ন 10। পার্থক্য কত, পার্থক্য কত 3 এর পার্থক্য। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী 3। অ্যালুমিনিয়ামটা কার সাথে বসবে, কার্বনেটের সাথে বসবে, কার্বনেটটা বসে কার সাথে, অ্যালুমিনিয়ামের সাথে। অ্যালুমিনিয়ামে কার্বনেট লেখা শেষ। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়ামের যোজনী কত 1, তাহলে কার্বনেট লিখি, কার্বনেট। সোডিয়ামের যোজনী যদি 1 হয়, কার্বনেটের সাথে কিছু বসবে, কিছু বসবে না। কার্বনেটের যোজনী কত পড়ছি মাত্র 2, তাহলে সোডিয়ামের সাথে 2 বসবে। তাহলে এটা হচ্ছে আমাদের সোডিয়াম কার্বনেট। এইভাবেই আমাদের H2SO4 হইছে, ঠিক আছে, H2SO4, ঠিক আছে, H2SO4 বসছে। যে সালফেটের যোজনী কত, সালফেটের যোজনী হচ্ছে 2, H এর সাথে বসছে। আর হাইড্রোজেনের যোজনী 1, সালফেটের সাথে 1 বসছে। যেটা বসানো যে কথা, না বসানো একই কথা। তো এইভাবে আমাদের যৌগগুলো গঠিত হয়। এখন তোমাকে যদি যে কোনো যৌগ গঠন করতে দেয় তুমি পারবা, যদি মৌল দিয়ে যৌগ গঠন করতে দেয় তাও পারবা, যৌগ দিয়ে যৌগ গঠন করতে দেয় তাও পারবা, যৌগমূলক দিয়েও পারবা, ঠিক আছে। তোমাকে সবগুলা শেখানো হয়েছে, এখন জাস্ট তোমার অ্যাপ্লাই করা বাকি, মুখস্থ করা বাকি। এগুলো সব মুখস্থ করতে হবে, যে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে কি করতে হবে, সব ডাটা খাতায় তুলো, এরপরে প্র্যাকটিস করতে হবে। এন্ড প্র্যাকটিসের জন্য দিছি আমি কি HW, যেগুলো তোমাকে সাবমিট করতে হবে, যে 1 থেকে 30 পর্যন্ত মৌলসমূহ পারমাণবিক সংখ্যা সহ মুখস্থ করতে হবে, যে 1 হাইড্রোজেন, 2 হিলিয়াম, 3 লিথিয়াম, এভাবে আমাদের কি পারমাণবিক সংখ্যা সহ মুখস্থ করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে যোজনী নির্ণয় করে করে সাবমিট করবা, HW সাবমিট করবা, জনসংখ্যা নির্ণয় করে সাবমিট করবা, এগুলোর জন্য, ঠিক আছে। যৌগমূলকের সমূহ, যৌগমূলক সমূহ মুখস্থ করতে হবে, যতগুলো যৌগমূলক দিছি মুখস্থ করবে। তো এগুলো তুমি যেভাবে পাও সাবমিট করো গ্রুপে, আমাদের পেড গ্রুপে সাবমিট করো, ঠিক আছে। HW গুলো করে পেড গ্রুপে সাবমিট করো, ঠিক আছে। ক্লাস নোট করো, ক্লাস নোটও তুমি সাবমিট করো, তাহলে আমি তোমাদের ক্লাস নোট দেখে বলবো যে তোমাদের ক্লাস নোট গুলো কেমন হচ্ছে, ঠিক আছে। তো এই ছিল আজকে ক্লাস, তো আজকে ক্লাস এই ছিল। আশা করি বুঝতে পারছো যে কি পড়ানো হয়েছে, ঠিক আছে। তো মূলত তোমার বেসিকটা ডেভেলপমেন্ট করা হচ্ছে, ঠিক আছে। এই ক্লাসে কিন্তু এমন না যে এগুলো ডিরেক্ট পরীক্ষা আসবে, কিন্তু এগুলো ছাড়া তুমি পরীক্ষা অ্যান্সারই করতে পারবে না, তোমাকে খালি খাতা জমা দিয়ে আসতে হবে। তো তোমাকে তোমার বেসিকটা ডেভেলপ করতে হবে, ঠিক আছে। যেটা তোমাকে এসএসসি থেকে রুট লেভেল থেকে তোমাকে একটা ভালো বেসিকের স্টুডেন্ট গড়ে তুলবে, এবং এইচএসসি লেভেল পর্যন্ত যাতে কাজে লাগে, এইচএসসি তে যায় কান্নাকাটি যাতে করা না লাগে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এই ক্লাস থেকে কি কি বুঝছো, কি কি শিখছো, সবকিছু নোট ডাউন করবা, ঠিক আছে। আর যদি না বুঝে থাকো আমি আছি, না বুঝে থাকলে কে আছে, হাত ভাইয়া আছে, তোমাদেরকে 100 বার বুঝাবো। যতবার বুঝবা না ততবার বুঝাবো, যতবার বুঝবা না আবার বুঝাবো, বুঝাবো বুঝাবো না, যতক্ষণ বুঝবা না ততক্ষণ বুঝাবো, ঠিক আছে। তো চলো, তো এই ছিল আজকে ক্লাস, আশা করি বুঝতে পারছো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।